বিয়ের দিন তৈরি হওয়ার সময় মেয়েটি তার জাদুই আয়নায় 10 বছর পরের দৃশ্য দেখতে পায়, কিন্তু সেই ভবিষ্যতে তার কষ্টের সীমানা ছিল না। কিভাবে জাদুই আয়নার সাহায্যে মেয়েটি নিজের ভবিষ্যৎ বদলাবে, সেই নিয়ে ভীষণ ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র রায়াকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সেই দিন তার বিয়ে ছিল এবং সে বিয়ের জন্যই তৈরি হচ্ছিল। রায়ার সাথে আমরা তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী লুসিয়াকেও দেখতে পাই। এবার লুসিয়া তো তখনই বলে যে ম্যাডাম, কিছুক্ষণ পরই আপনার বিয়ে হতে চলেছে। আপনার হবু স্বামী ফ্লয়েড পড়াশোনা শেষ করেই একদিনও আর অপেক্ষা করেনি, আপনাকে সঙ্গে সঙ্গে প্রপোজ করেছে। সত্যিই আপনাদের কাপলটা কত ভালো। এবং রায়া তো তখনই বলে যে লুসিয়া, তুমিও চিন্তা করো না, আমি তোমার জন্য খুব ভালো একজন স্বামী খুঁজে দেব। এবার লুসিয়া তো তখনই রায়াকে সাজিয়ে দিতে সাহায্য করছিল, কিন্তু সে রায়ার চুলের কাঁটাটি তার মাথায় পড়াতে গিয়ে ভেঙে ফেলে। এবার লুসিয়া তো সঙ্গে সঙ্গে রায়ার কাছে ক্ষমা চায় এবং রায়া তাকে বলে যে কোনো ব্যাপার না, তুমি গিয়ে আর একটা নিয়ে আসো। এবার লুসিয়া তো সেই ঘর থেকে বেরিয়ে যায়, এবং তখনই রায়ার আয়নায় কিছু শব্দ ফুটে ওঠে, এবং সেখানে লেখা ছিল যে লুসিয়া প্রেগনেন্ট এবং লুসিয়া ফ্লয়েডের সন্তানের মা হতে চলেছে, অর্থাৎ রায়ার হবু স্বামীর সন্তানের মা হতে চলেছে। রায়া মনে মনে বলে ওঠে যে এই আয়নাটাতে এইসব বাজে কথা কে লিখলো। আমি লুসিয়াকে ছোটবেলা থেকে জানি, ও আমার বোনের মতো, ওরা আমার পিছনে আমাকে ঠকাবে, এটা হতেই পারে না। এবং তখনই সেই আয়নার মধ্যে থেকে ফিসফিস করে কিছু শব্দ ভেসে আসে, এবং সেই আয়নার মধ্যে রায়া নিজেকে দেখতে পায়, যেখানে কিনা তার দুর্দশার সীমা ছিল না। সেই আয়নায় রায়া দেখতে পায় যে আগামী 10 বছরে তার সাথে কি হবে, কিভাবে লুসিয়া তার স্বামীকে বিয়ে করবে, এবং কিভাবে রায়ের ওপর অত্যাচার করা হবে। এবার এই দৃশ্য দেখে রায়ার তো মাথা খারাপ হয়ে যায়, এবং সে রাগে দুঃখে টেবিলের ওপর যা ছিল সব কিছু একদম ধাক্কা মেরে ফেলে দেয়। এবং তখনই সেখানে লুসিয়া চলে আসে। লুসিয়া বলে যে কি হয়েছে, কিছু কি সমস্যা হয়েছে? এবং রায়া তো লুসিয়ার উপর প্রথমে প্রচন্ড রাগ করতে যাচ্ছিল, কিন্তু রায়া বলে যে লুসিয়া, আজকে তো বিয়ের দিন, বাড়িতে অনেক কাজ আছে, তুমি এখান থেকে চলে যাও। এই বলে রায়া আবারও আয়নাটা তুলে নেয়, এবং আমরা দেখতে পাই যে লুসিয়া রায়ার ঘর থেকে বেরিয়ে যায়। এবং লুসিয়া মনে মনে ভাবে যে রায়া, আমরা দুজনেই এক পিতার সন্তান, তারপরেও তুমি রাজকুমারী হয়ে সারা জীবন মজা করে কাটালে, আর আমাকে চাকরানি হয়ে থাকতে হলো, এটা আমি মেনে নেব না। এবার আমরা লুসিয়ার ছোটবেলার দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে লুসিয়া একদিন ছোটবেলায় রায়ার বাবা অর্থাৎ ডিউক শু এর কিছু কথা শুনে নিয়েছিল। ডিউক শু তখন তার স্ত্রীকে বলছিল যে দেখো, একটা তো ভুল হয়েই গেছে, এখন এই ছোট বাচ্চাটাকে আমরা কোথায় রাখি বলো, তার চেয়ে ভালো লুসিয়াকে আমরা আমাদের বাড়িতেই থাকতে দিই, ও না হয় বাড়ির চাকরানি হয়েই থাকবে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে লুসিয়া আসলে রায়ার বাবারই অবৈধ সন্তান ছিল। লুসিয়া তো মনে মনে ভাবে যে রায়া, তোমার যা আছে সব আমি কেড়ে নেব। ওদিকে রায়া ততক্ষণে আবারও সেই আয়নায় নিজের ভবিষ্যৎ দেখে, যেখানে কিনা ভবিষ্যতের রায়া তাকে সবকিছু বলে। সে বলে যে আমাকে দিনে 300 ঘা করে চাবুক মারা হয়, আমার উপর অত্যাচারের কোনো সীমানা নেই। এবার রায়া তো বলে ওঠে যে কিন্তু কি করে এটা সম্ভব, ফ্লয়েডদের পরিবারের তেমন কোনো ক্ষমতা নেই, আমি একজন রাজকুমারী, যদি ফ্লয়েড আমাকে ছেড়েও দেয় বা অন্য বিয়েও করে, তাহলেও আমার উপর অত্যাচার এরকম কি করে সম্ভব। এবং তখনই ভবিষ্যতের রায়া তাকে বলে যে কারণ তোমার পরিবারকে ওরা ধ্বংস করে দিয়েছে, তোমার বাবা মা, তোমাদের বাড়ির যতজন লোক ছিল তাদের সকলকেই ওরা মেরে ফেলেছে, আর এই সব কিছু লুসিয়ার জন্যই হয়েছে। এবার রায়া তো তখনই বলে যে কিন্তু তোমার কথা আমি বিশ্বাস করব কিভাবে। এবং আয়নার রায়া তখনই বলে ওঠে যে আজকে দুপুর ঠিক 3টের সময় একটা পাগলা ঘোড়া তোমার উপর আক্রমণ করবে, তখনই তোমার হবু স্বামী ফ্লয়েড তোমাকে না বাঁচিয়ে লুসিয়াকে বাঁচাবে, তখনই তুমি বুঝতে পারবে যে আমার কথা সত্যি না মিথ্যে। এবার বিয়ের সময় তো হয়ে যায়, এবং আমরা দেখতে পাই যে বর যাত্রী নিয়ে ফ্লয়েড সেখানে চলে আসে, এবং সে তো সাথে বিবাহের জন্য অনেক উপহারও এনেছিল। ফ্লয়েড বলে যে আমি আজকে বিয়ের জন্য রায়ার হাত চাইতে এসেছি। এবার সকলেই তো আলোচনা করতে থাকে যে ফ্লয়েড কত পড়াশোনায় ভালো, সে ভবিষ্যতে একজন ইম্পেরিয়াল অফিসার হতে চলেছে। কিন্তু রায়া তো ভাবছিল অন্য কথা। রায়া ভাবছিল যে আয়নায় যা দেখেছে সেগুলো কি সব সত্যি, নাকি কেবলই সেগুলো তার কোনো মনের কল্পনা ছিল।
এবার রায়া তো ঘড়ির দিকে তাকিয়ে ভাবছিল যে কখন 3টে বাজবে, এবং 3টে বাজতেই রায়া দেখে যে একটা কালো পাগল ঘোড়া তাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে, এবং সে সোজা রায়ার দিকেই ছুটে আসছিল। লুসিয়া তো একদম রায়ার পাশেই দাঁড়িয়েছিল, এবং তখনই ফ্লয়েড তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু সে রায়াকে না বাঁচিয়ে বাঁচায় লুসিয়াকে। কারণ যতই হোক লুসিয়া তো তার সন্তানের মা হতে চলেছিল। এবার পাগল ঘোড়াটি তো রায়ার উপর প্রায় ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে অপর এক হ্যান্ডসাম ব্যক্তি আসে, এবং সেই রাজকুমার রায়াকে বাঁচিয়ে নেয়। এবার এই ঘটনা দেখে সবাই তো অবাক হয়ে যায় যে এই আবার কেমন স্বামী যে নিজের স্ত্রীকে না বাঁচিয়ে বাড়ির চাকরানিকে বাঁচায়। এবং রায়া বুঝতে পারে যে আয়নায় সে যেগুলো দেখেছিল সেগুলো একদম সত্যি ছিল। এবার তখনই তো ফ্লয়েড এসে বলে যে রায়া, তুমি কিছু মনে করো না, আসলে ঘোড়া ছুটছিল বলে ওই ধুলো আমার চোখে চলে গেছিল, তাই আমি বুঝতে পারিনি যে কোনটা তুমি আর কোনটা লুসিয়া। এবার রায়া তো তখনই বলে যে মা, আমার কর্মচারী আমাকে প্রোটেক্ট করার জন্য কিছুই করলো না, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তার শাস্তি কি? এবার তখনই তো দুজন সৈন্য এসে লুসিয়াকে ধরে নেয়, কিন্তু তখনই ফ্লয়েড বলে ওঠে যে রায়া, এটার দোষ আসলে আমারই ছিল, তার জন্য তুমি তোমার বাড়ির কর্মচারীকে দোষ দিও না। এবং রায়া তখনই বলে যে তাহলে ফ্লয়েড, তুমি বিয়ের জন্য যে উপহারগুলো এনেছো সেগুলো নিয়ে বাড়ি চলে যাও। ফ্লয়েড তো বলে ওঠে যে মানে, তার মানে কি তুমি বিয়ে ভেঙে দিতে চাইছো? এবং রায়া বলে যে হ্যাঁ। এবার রায়ের মাও তো তখন রায়াকে সাপোর্ট করে যে হ্যাঁ, রায়া যদি মনে করে যে ও তোমার সাথে বিয়ে করবে না, তুমি জোর করার কে? এমনিও স্টেটাসের দিক থেকে আমরা অনেক উঁচুতে, রায়া একজন রাজকুমারী, তাই চাইলে ও বিয়ে ভাঙতেই পারে। এবং ফ্লয়েডের সাথে বিয়ে ভেঙে দিয়ে রায়া তো তার ঘরে চলে যায়। এবার রায়া তো ঘরে গিয়ে তার জাদুই আয়নাকে আবারও প্রশ্ন করে যে ফ্লয়েডের সাথে আমি বিয়ে ভেঙে দিয়েছি, তাহলে কি এবার আমার ভবিষ্যৎ বদলেছে? কিন্তু আয়নায় সে আবারও নিজেকে ওই অত্যাচারিত রূপেই দেখতে পায়। এবং ভবিষ্যতে রায়া তাকে বলে যে না, ফ্লয়েড লুসিয়াকে বিয়ে করার পরে রাজকুমারের ফায়দা উঠিয়েছে, এবং 7 বছর পর সে নিজে এই রাজ্যের মিনিস্টার হয়েছে। তারপর তোমার পরিবারকে রাজদ্রোহের দোষে খতম করেছে, তোমাকে অত্যাচার করেছে। এবং রায়া তো তখনই আয়নায় ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পায়, এবং সে দেখতে পায় যে কিভাবে তার বাড়ির ওপর আক্রমণ করে তার বাবা মাকে মেরে ফেলা হয়েছিল। এবং এই দৃশ্য দেখে রায়ার চোখ থেকে তো জল বেরিয়ে আসে যে যে করে হোক তাকে এই ভবিষ্যৎটা বদলাতে হবে। আয়নায় থাকা ভবিষ্যতের রায়া বলে ওঠে যে তুমি যদি ভবিষ্যৎ বদলাতে চাও, তাহলে তোমাকে সবার আগে এই ফ্লয়েড আর লুসিয়াকে খতম করতে হবে। ওদের খতম করলে তবেই তোমার ভবিষ্যৎ বদলাবে। এবার তখনই সেখানে লুসিয়া চলে আসে, এবং আমরা লুসিয়ার মুখে মারের দাগও দেখতে পাই। রায়া বলে যে তোমার মুখের অবস্থা এমন হলো কি করে? এবং শয়তানি লুসিয়া তো বলে ওঠে যে আমি নিজেই নিজেকে শাস্তি দিয়েছি, আসলে আমার জন্যই আজকে আপনার বিয়ের দিনটা নষ্ট হলো। কিন্তু রাজকুমারী, আপনি দয়া করে বিয়েটা ভাঙবেন না। যতই হোক ফ্লয়েড আর আপনি ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করেন। আসলে লুসিয়া চাইছিল যাতে রায়া আর ফ্লয়েডের বিয়েটা হয়, কারণ তাহলেই তো সে রায়ার সাথে ফ্লয়েডদের বাড়িতে যেতে পারবে, এবং ফ্লয়েডের সাথে তার যে অবৈধ সম্পর্ক সেটা চালিয়ে যেতে পারবে, এবং তার যে প্ল্যান ছিল সেটা সে কার্যকরী করতে পারবে। লুসিয়া তো বলতে থাকে যে ফ্লয়েডের জন্য অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা অপেক্ষা করছে, আপনি যদি বিয়ে ভেঙে দেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। এবং রায়া তখনই বলে যে ও তাই, তা ফ্লয়েডকে সবাই এত পছন্দ করে, তুমিও কি ফ্লয়েডকে পছন্দ করো? তাহলে বলতে পারো, আমি তোমার সাথেই না হয় ফ্লয়েডের বিয়ে দিয়ে দেব। এবং লুসিয়া তো বলে ওঠে যে না না, সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। এবং রায়া তখনই লুসিয়ার মাথা থেকে একটা চুলের কাঁটা খুলে নেয়। রায়া বলে যে আমাকে তো এইরকম দেখতে একটা চুলের কাঁটাই ফ্লয়েড উপহার দিয়েছিল, তা ওকে এই একই কাঁটা তোমাকেও দিয়েছে নাকি? এবং লুসিয়া তখনই কথা ঘুরিয়ে বলে যে না না, এটা আমি অন্য জায়গা থেকে কিনেছি, ইত্যাদি ইত্যাদি। এবং রায়া তো তখনই বলে যে ঠিক আছে, তাহলে আমি বাবাকে বলে দেখছি যে তোমার সাথে আমি অন্য কোনো সুযোগ্য পাত্রের বিয়ে দিতে পারি কিনা, কারণ তোমারও তো বিয়ের বয়স হয়েছে। রায় মনে মনে চাইছিল যে লুসিয়াকে এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি দূর করে দেওয়া যায় ততই ভালো। তো লুসিয়াও তো কিছু কম ছিল না। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা রায়ার বাবা ডিউক শুকে দেখতে পাই। এবার ডিউক শু তো প্রচন্ড চেঁচামেচি করছিল যে এটা কি হচ্ছে। সারা শহরে রায়াকে নিয়ে নানা রকমের রিউমার ছড়িয়ে গেছে যে রায়ার সাথে নাকি ফ্লয়েডের সম্পর্ক রয়েছে, এবং রায়া নাকি তার সন্তান নিয়ে প্রেগনেন্ট। এরপরও যদি তোমার বিয়ে না হয় তাহলে কি অন্য কেউ বিয়ে করবে? এবং তখনই সেখানে ফ্লয়েড চলে আসে, এবং ফ্লয়েড তো এবারে একেবারে বিয়ের পোশাক পরে এসেছিল। ফ্লয়েড বলে যে রায়া, আমি জানি আগের দিন যেটা হয়েছে সেটা খুব বাজে হয়েছে,
কিন্তু আমি আবারও এসেছি তোমাকে বিয়ের জন্য প্রপোজ করতে। সে একটি চুলের কাঁটা দেখিয়ে বলে যে, রায়া, তুমি আমাকে এই চুলের কাঁটাটা দিয়েই কথা দিয়েছিলে যে আমাকে তুমি বিয়ে করবে। সেই কথা এখন তুমি ফেরাতে পারো না। এবার রায়া তো কাঁটাটা হাতে নিয়ে বলে যে, ও তাই নাকি? এই কাঁটাটা তো আমি অনেকদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। এটা মহারাজের তরফ থেকে আমাকে দেয়া একটা উপহার ছিল। জিনিসটা কি তুমি চুরি করেছো নাকি তোমাকে এটা অন্য কেউ চুরি করে এনে দিয়েছে? মনে রাখবে, মহারাজের জিনিস নিয়ে তুমি যদি ছেলে খেলা করার চেষ্টা করো তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। তুমি সত্যি করে বলো যে এটা তোমাকে কে দিয়েছে। এবার ফ্লয়েড তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলে যে বাজে কথা বলা বন্ধ করো। তোমার মেয়েটি আমাকে এটা দিয়েছে। ও আমাকে বলেছে যে তুমি নাকি এটা আমার কাছে পাঠিয়েছো। এবার তখনই তো রায়া তার সেই কর্মচারীটিকে বলে যে সত্যি করে বলো যে তোমাকে এটা কে করতে বলেছে। তোমাকে কি কেউ টাকা দিয়েছে এটা করার জন্য? এবং ভয় পেয়ে সেই কর্মচারীটি তো সব সত্যি কথা স্বীকার করে যে এই কাজটা তাকে লুসিয়া করতে বলেছে এবং লুসিয়া তাকে এই কাজটা করার জন্য টাকাও দিয়েছিল। এবার লুসিয়া তো তখনই বলে ওঠে যে, রাজকুমারী, আসলে গতকাল তো আমার জন্যই এরকম একটা ঘটনা ঘটলো। তাই আমি চেয়েছিলাম যাতে আপনার ভালো হয় এবং তাই জন্যই আমি এই কাজটা করেছি। আমাকে ক্ষমা করবেন। এবং সে রায়ার বাবার কাছেও ক্ষমা চাইতে থাকে। রায়ার বাবা বলে যে ঠিক আছে, ও যেহেতু খারাপ যে কাজটা করেনি তাই ওকে এবারের মতো ক্ষমা করে দেওয়া যেতেই পারে। মানে রায়ার বাবার লুসিয়ার প্রতি একটা হালকা দুর্বলতা ছিল। এবার রায়া তো তখনই বলে ওঠে যে কিন্তু লুসিয়া একজন কর্মচারী। ওর এত সাহস হয় কি করে যে ও এত বড় একটা কাজ করবে? ওর শাস্তি পাওয়া দরকার। এবং সে তখনই তার লোকদের বলে সেখান থেকে লুসিয়াকে নিয়ে যেতে। কিন্তু ফ্লয়েড তাতে বাধা দিয়ে বলে ওঠে যে, রাজকুমারী, আপনি লুসিয়াকে কিছু করবেন না। রায়া বলে যে লুসিয়া আমার আন্ডারে কাজ করে এমন একজন কর্মচারী। আমি কি করবো না করবো সেটা তো আমার সিদ্ধান্ত। এবং তখনই ফ্লয়েড বলে ওঠে যে আমি লুসিয়াকে বিয়ে করতে চাই। এবং রায়া এই কথাটাই ফ্লয়েডের মুখ থেকে বার করার চেষ্টা করছিল। তাই জন্যই সে লুসিয়ার উপর অত্যাচার করার টোপটা দিয়েছিল। এবার রায়া তো বলে ওঠে যে, সে কি ফ্লয়েড, এখনই তো তুমি আমাকে বিয়ে করার জন্য এত উতলা হয়ে পড়ছিলে, এখন আবার লুসিয়ার কথা বলছো। আর কি যেন বললে, তুমি ওর বাচ্চার বাবা? তার মানে তোমরা আমার পিছনে এতদিন একটা অবৈধ সম্পর্কে জড়িত ছিলে। এবং ফ্লয়েড আর লুসিয়ার যে এতদিনের সম্পর্ক ছিল সেটা তো সবার সামনে ফাঁস হয়ে যায়। রায়া বলে যে ঠিক আছে, তোমাদের বিয়ে আমি মঞ্জুর করছি, কিন্তু মনে রাখবে আজকের পর থেকে আমাদের পরিবারের সাথে তোমাদের আর কোনো সম্পর্ক নেই। এবার সেই রাতেই ফ্লয়েড তো লুসিয়াকে বিয়ে করে তাদের বাড়ি থেকে নিয়ে যায়। এবার সকলেই তো হাসাহাসি করছিল যে এ তো বিয়ে হওয়ার কথা ছিল রাজকুমারীর সাথে, আর সেখানে কিনা বাড়ির ঝিয়ের সাথে এর বিয়ে হয়েছে। এটা কি করে সম্ভব? এবার পালকিতে বসে লুসিয়াকে নিয়ে ফ্লয়েড তো তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এবং তখনই যেতে যেতে লুসিয়া ফ্লয়েডকে বলে যে, ফ্লয়েড, আমি কি তোমাকে বিপদে ফেললাম? তুমি রাজকুমারীকে বিয়ে করতে না পারলে শক্তিশালী কি করে হবে? তাহলে তোমার স্বপ্নগুলোর কি হবে? এবং ফ্লয়েড বলে যে কোনো ব্যাপার না, রায়াকে বিয়ে করা ছাড়াও শক্তিশালী হওয়ার আরো অনেক অপশন আছে, তুমি কোনো চিন্তা করো না। এবার পালকি নিয়ে বিয়ের বাজনা বাজাতে বাজাতে ফ্লয়েড তো তার নিজের বাড়ির সামনে আসে, যেখানে আমরা ফ্লয়েডের মাকে দেখতে পাই। এবার ফ্লয়েডের মা তো অত্যন্ত গর্বিত এবং খুশি ছিল যে তার ছেলে রাজকুমারীকে বিয়ে করে আনছে এবং তাদের পরিবারের স্টেটাস এখন আরো বেড়ে যাবে। এবং এই খুশিতে তার অন্যান্য আত্মীয়রা তো তাকে নানা রকমের গিফটও দিচ্ছিল। এবং তখনই সেখানে ফ্লয়েড তার নতুন বউকে নিয়ে আসে, কিন্তু তার পাশে পাশে আসে রাজকুমারী রায়া। এবং রায়া ফ্লয়েডের মাকে কংগ্রাচুলেশনস জানায়। এবার ফ্লয়েডের মা তো অবাক হয়ে যায় যে রাজকুমারী যদি এখানে, তাহলে বিয়েটা কার সাথে হয়েছে। এদিকে বিয়ের বাজনা তো উদ্দাম জোরে বাজছে, অন্যদিকে ফ্লয়েডের মা জানতে পেরেছে যে ফ্লয়েডের সাথে তাদের বাড়ির চাকরানির বিয়ে হয়েছে। এবং এই কথা শুনে ফ্লয়েডের মায়ের তো মাথা খারাপ হয়ে যায়। রায়া বলে যে আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, তবে লুসিয়া আমার বোনেরই মতো। এবার ফ্লয়েডের মা তো তাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমাকে আমি পাঠিয়েছিলাম রাজকুমারীকে বিয়ে করার জন্য, আর তুমি একটা ঝিকে বিয়ে করে এনেছো। এবার ফ্লয়েড তো তখনই বলে ওঠে যে মা, তুমি দয়া করে আমাদের সাথে এমনটা করো না। যতই হোক লুসিয়াকে আমি ভালোবাসি। লুসিয়া আমার সন্তানের মা হতে চলেছে। এবার এই কথা শুনে তার মা তো আরো রেগে যায় এবং সে লুসিয়াকেও ঠাস করে চড় মারে। এবার এই সব কথা বলে রায়া তো সেখান থেকে চলে যায়। এবং এতক্ষণ যারা ফ্লয়েডের মায়ের নানা রকম প্রশংসা করছিল, তার স্তাবকতা করছিল, তারা তো সবাই ফ্লয়েডের মাকে নিয়ে খিল্লি করতে থাকে। ফ্লয়েডের মা তো গান বাজনা বন্ধ করে হা হুতাশ করতে থাকে।
ওদিকে রায়া বাড়ি ফিরে এসে তার জাদুই আয়নাকে আবারও জিজ্ঞাসা করে যে এবার তো আমি ফ্লয়েড আর লুসিয়ার বিয়েও দিয়ে দিয়েছি, তাহলে কি এবার আমি আমার ভবিষ্যৎ বদলাতে পেরেছি? কিন্তু রায়া দেখতে পায় যে তার ভবিষ্যৎ এখনো বদলায়নি, বরং আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়েছে। রায়াকে অত্যাচার করে একটি বড় কলসি বা পিপের মধ্যে ভরে রাখা হয়েছে, এবং ভবিষ্যতে রায়া তো তখনই বলে ওঠে যে তোমার জন্যই আজকে আমার এমন অবস্থা। এবার এই সময় রায়া বলে যে আমি কি করে এটা বদলাবো, কিন্তু আয়নার রায়া বলতে থাকে যে আমি জানি না তুমি কি করে এটা বদলাবে। এবং রায়া তখনই আয়নায় দেখতে পায় যে রায়াকে বাঁচাতে সেই আগের দিনের হ্যান্ডসাম রাজকুমারটি এসেছিল, অর্থাৎ রাজকুমার রোমান সেখানে এসেছিল। কিন্তু সে যতক্ষণে রায়াকে বাঁচাতে আসে ততক্ষণে রায়ার মৃত্যুই হয়ে গেছিল। এবং রায়া বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এই ফাঁদ থেকে বেরোনোর চাবিকাঠি হচ্ছে রাজকুমার রোমান। এবার রায়া তো পরের দিন গিয়ে তার বাবা মাকে বলে যে বাবা মা, আমি রাজকুমার রোমানকে বিয়ে করতে চাই। এবার রায়ার মা তো বলে ওঠে যে সে কি, আমি বুঝতে পারছি যে ফ্লয়েড এমনটা করেছে বলে তুমি কষ্টে আছো, তাই বলে তো তাড়াহুড়োতে কোনো সিদ্ধান্ত নিও না। সবাই জানে যে রাজকুমার রোমান কতটা ক্রূর। রায়ের বাবা তো বলে ওঠে যে সেটাই তো, তাকে যুদ্ধের সম্রাট বলা হয়, সে সবসময় যুদ্ধ করে একজন অত্যন্ত নির্দয় ব্যক্তি, তুমি তাকে বিয়ে করতে চাও কেন? রায়া তো তখনই বলে ওঠে যে না, তোমাদেরকে আমার কথা শুনতেই হবে। যেই দিনকে ওই কালো ঘোড়াটা আমায় অ্যাটাক করেছিল সেই দিনকে রাজকুমারী আমাকে বাঁচিয়েছিল। প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছি, তাই আমি তাকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তাছাড়া ওনাকে নিয়ে আর্মিতে যে সমস্ত গুজব আছে আমার মনে হয় সেগুলো সত্যি না। আমার মনে হয় যে রাজকুমার মনের দিক থেকে খুবই ভালো একজন মানুষ। এবার এই শুনে রায়ের বাবা তো বলে যে ঠিক আছে, আমার মেয়ে যখন বলছে আমি নিশ্চয়ই রাজকুমারের সাথে কথা বলবো। এবার আমরা অপর দিকে রাজকুমার রোমানকে দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে সে একটি সরাইখানায় বসে পান করছিল, এবং তার পাশের টেবিলে কিছু লোক রায়াকে নিয়ে নানা রকমের বাজে বাজে আলোচনা করছিল যে রায়া তো এমন একজন রাজকুমারী যার বিয়ে ভেঙে গেছে, নিশ্চয়ই ওর মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে, না হলে ওর স্বামী কি আর বাড়ির ঝিয়ের সাথে প্রেম করে? ও তো শুনছি মাথার চুল কামিয়ে মনাস্ট্রিতে চলে যাবে। এই সমস্ত আজে বাজে কথা শুনে রোমানের তো রাগ উঠে যাচ্ছিল, এবং রোমানের সাথে তার যে গার্ডটি ছিল সে তো বুঝতে পারে যে রাজকুমারের রাগ হচ্ছে, এবং সে তো গিয়ে লোকগুলোকে ভালো করে পিটুনি দেয়। এবার রোমান সেই সরাইখানা থেকে বেরিয়ে আসে, এবং সে কিছু দূর গিয়ে দেখতে পায় যে রায়া একটি রেস্টুরেন্টের বাইরের টেবিলে বসে আছে, এবং তারই পাশের টেবিলে বসে কিছু লোক রায়াকে নিয়ে বাজে বাজে আলোচনা করছে। সারা শহরেই বলতে গেলে রায়াকে নিয়ে নানা রকমের কথা উঠছিল, এবং তখনই তো রোমান গিয়ে সেই পাশের টেবিলে তার ছুরিটা ঠাঁই করে গুঁজে দেয়, এবং বলে যে এই টেবিলটা আমি বুক করেছি, সবাই এক্ষুনি এখান থেকে চলে যাও। এবার রোমান তো রায়াকে গিয়ে বলে যে তুমি কি প্রতিবাদ করতে জানো না? তোমার নামে এই সমস্ত মিথ্যে কথা বলা, এসব দেখলে তাদেরকে ধরে ধরে পেটাবে। এবং রায়া তখনই বলে যে পুরো শহরেই তো আমাকে নিয়ে এরকম কথা হচ্ছে, আমি কতজনকে পেটাবো বলো? এবার রোমান তো তখনই বলে যে ও, তাই জন্যই তুমি তোমার বাবাকে বলেছো আমার সাথে বিয়ের কথা, যাতে তুমি আমাকে বিয়ে করে লুসিয়ার থেকে আর ফ্লয়েডের থেকে বদলা নিতে পারো। এবং রায়া তখনই বলে যে তা তো কখনোই না, আসলে আপনার পরিবার এবং আমার পরিবারের স্টেটাসও মিলে যায়, এবং আমরা দুজন শক্তিশালী পরিবার থেকে বিলং করি, তাই আমাদের যদি বিয়ে হয় তাহলে সেটা খুবই ভালো হবে। এবার রোমান তো রায়াকে পছন্দ করতোই, কিন্তু রোমান তাও একটু ভাও খাচ্ছিল রায়ার মনোভাবটা বোঝার জন্য। এবং তখনই রায়া বলে ওঠে যে আসলে আগের দিন আপনি যেদিন আমাকে বাঁচিয়েছিলেন সেদিন থেকেই আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, আমি তাই জন্যই আপনাকে বিয়ে করতে চাই। আপনি যদি না বাঁচাতেন তাহলে আমার যে কি হতো। সেই দিন আপনার এই বটুয়াটা পড়ে গেছিল, তাই সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি। এই বলে রায়া তো রোমানের বটুয়াটা তাকে ফেরত দেয়, এবং রোমানও তো মনে মনে খুব ইমোশনাল হয়ে পড়ে যে বাহ, তাহলে আমার ব্যাপারেও কেউ এতটা ভাবে। কিন্তু রোমান বাইরে বাইরে দেখায় যে আমি তো ভীষণই কঠোর একজন ব্যক্তি। এবার রায়া তখনই বলে যে রাজকুমার, কিন্তু আপনি একবার ভেবে নিন, আপনি সত্যিই আমাকে বিয়ে করতে চান তো? আমাকে নিয়ে শহরে এত গুজব রটছে, যদিও আমার তাতে কিছু আসে যায় না, কিন্তু তাতে আপনার রেপুটেশন নষ্ট হবে না তো? এবার রোমান তখনই তার গার্ডটিকে জিজ্ঞাসা করে যে এক্ষুনি খোঁজ নাও যে কে রায়ার নামে এই ধরনের গুজবগুলি রটাচ্ছে। এবং গার্ডটা বলে যে আমি তো এই ব্যাপারে খোঁজ নিয়েওছি, সেটা হচ্ছে ফ্লয়েডের স্ত্রী লুসিয়া। এবার রায়া তো মনে মনে জানতোই যেটা লুসিয়া করছে, কিন্তু কথাটা সে রোমানের কানে তুলে দেয়। তার ফলাফলটা আমরা পরের দিনই দেখতে পাই।
পরের দিন রোমানের আন্ডারে যে সমস্ত ইম্পেরিয়াল বা রাজকীয় কর্মচারীরা কাজ করবে তাদেরকে ডাকা হয়, এবং সেখানে ফ্লয়েডও ছিল। এবার রোমান তাদের সবাইকে অ্যাসাইন করছিল যে কার কি কাজ বা কে কোন পদে কাজ করবে, কিন্তু রোমান তখনই ফ্লয়েডকে কাজ থেকে বার করে দেয়। এবার ফ্লয়েড তো বলতে থাকে যে এটা তো উচিত না, আমি কি দোষ করেছি যে আমাকে কাজ থেকে বার করে দেয়া হবে, আমি কিন্তু মহারাজের কাছে যাব। এবং তখনই রোমান বলে যে মহারাজের কাছে যাবে, যাও, আমি হচ্ছি রাজকুমার নিং, এবং আমি মহারাজের নিজের ভাইপো। তুমি আমাকে অফেন্ড করোনি ঠিকই, কিন্তু তুমি আমার হবু পত্নীকে অপমান করেছো, তার বদলা তো আমি নেবই। এবার ফ্লয়েড বলে উঠে যে হ্যাঁ, আপনার হবু পত্নী কে? এবং রোমান বলে যে আমার হবু পত্নী রায়া। এই বলে সে তো সেখান থেকে বেরিয়ে আসে। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে ফ্লয়েডের মা তো খুব খুশি মনে অপেক্ষা করছিল যে ফ্লয়েড আজ থেকে রাজকীয় চাকরিতে জয়েন করবে, তাদের পরিবারের মান সম্মান কতই না বেড়ে যাবে। এবং তখনই ফ্লয়েড সেখানে ফ্রাস্ট্রেটেড হয়ে চলে আসে। তার মা তাকে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, তুমি কি তাহলে কাজ পেয়ে গেছো? এবং ফ্লয়েড তো টেবিলের সব খাবার দাবার উল্টে বলে যে না, আমাকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে, কারণ আমার বস রাজকুমার রোমান হচ্ছে রায়ার হবু বর। এবার ফ্লয়েডের মতো বলে ওঠে যে ওই শয়তানি লুসিয়া, ওর জন্যই তোমার জীবনে একের পর এক খারাপ ঘটনা ঘটছে, কিন্তু তোমার এক্সামিনারদের মধ্যে একজনের স্ত্রীকে আমি চিনি, আমি তাকে বলবো তোমার হয়ে সুপারিশ করতে। এবার অপরদিকে আমরা দেখতে পাই লুসিয়াকে। সে তো এখন কর্মচারী থেকে ফ্লয়েডের স্ত্রী হয়ে গেছিল, এবং তার সাজগোজও একদম বদলে গেছিল। সে তো মনে মনে জানতো যে ফ্লয়েড আজকেই রাজকীয় কাজে যোগদান করছে, তাই তার গর্বের কোনো সীমানা ছিল না। এবার একটি রেস্টুরেন্টে তার সাথে রায়ার দেখা হয়ে যায়, এবং তখনই লুসিয়া বলে ওঠে যে রায়া, তুমি এখনো সন্ন্যাসিনী হয়ে যাওনি, তোমার এখনো মুখ আছে এই সমাজে দেখানোর মতো। এবং রায়া বলে যে এত সহজে তো আমি যাব না, ভাগ্যের চাকা কখন ঘোরে সেটা তো আমায় দেখতে হবে। এবার লুসিয়া তো নানাভাবে তাকে অপমান করছিল এবং তাকে নানা রকম বাজে কথা বলছিল, এমনকি লুসিয়া রায়াকে চড়ও মারতে যায়, কিন্তু রায়া তখনই তার হাত ধরে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। ফলে লুসিয়া সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে যায়, এবং লুসিয়া গিয়ে পড়ে সেই এক্সামিনারের স্ত্রীর ঘাড়ে, যার মাধ্যমে ফ্লয়েডের মা তার কাজ হাসিল করার চেষ্টা করছিল। এবার সেই মহিলার ঘাড়ে পড়ে গিয়েও লুসিয়ার অ্যাটিটিউড তো কমে না, কারণ লুসিয়া জানতো না যে ফ্লয়েডের চাকরি তো গেছে। এবং লুসিয়ার অ্যাটিটিউড দেখে সেই মহিলা তো রেগে মেগে সেখান থেকে চলে যায়, এবং ফ্লয়েডের মা তো আবারও লুসিয়াকে ঠাস ঠাস করে চড় মারে যে তোমার জন্যই এইসব হয়েছে, ফ্লয়েড কোনো রাজকীয় চাকরি পায়নি, এবং ওকে চাকরি থেকে বার করেছে রাজকুমার রোমান, কি না রায়ার স্বামী হতে চলেছে, তোমার জন্যই ওরা আমার ছেলের ওপর রাগটা বার করলো। এবার লুসিয়াকে নিয়ে ফ্লয়েডের মা তো বাড়ি চলে আসে, এবং বাড়িতে এসেও ফ্লয়েডের মা লুসিয়াকে শাস্তি দিয়েছিল নীল ডাউন হয়ে বসে থাকার। এবার ততক্ষণে তো সেখানে ফ্লয়েড চলে আসে, এবং সে লুসিয়াকে উঠিয়ে বলে যে লুসিয়া, তুমি ঠিক আছো তো? এবং লুসিয়া বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই আজকে এত বড় সমস্যা তোমার হচ্ছে। কিন্তু ফ্লয়েড তো বলতে থাকে না না, তুমি আমার স্ত্রী, তুমি আমার কাছে ক্ষমা কেন চাইবে? তাহলে তুমি একসময় আমার প্রাণ বাঁচিয়েছিলে, সেই কথা আমি কোনোদিনও ভুলবো না। লুসিয়া তো তখনই বলে যে ফ্লয়েড, আমি জানি যে তুমি রায়াকে অনেকদিন ধরেই পছন্দ করো, তোমাদের মধ্যে কত ছোটবেলার সম্পর্ক, আমার জন্য তোমাদের বিয়েটা ভেঙে যাক সেটা আমি চাই না, আমি না হয় উপপত্নী হয়েই থাকবো, তুমি দয়া করে গিয়ে রায়াকে বিয়ে করো। এবার ফ্লয়েড তো বলে ওঠে যে কি, কিন্তু তাহলে তো তোমার অনেক কষ্ট লাগবে। এবং তখনই লুসিয়া বলে যে আমার কষ্ট লাগলেও কোনো ব্যাপার না, আমি তো তোমার ভালো চাই, রায়াকে বিয়ে করলে ও যদি তোমার বিরুদ্ধে এসব না করে আমি তাতেই অনেক খুশি। এবং ফ্লয়েড লুসিয়াকে জড়িয়ে ধরে বলে যে সত্যি, এরকম স্ত্রী যদি সবাই পেত তাহলে কতই না ভালো হতো। আসলে লুসিয়া ইচ্ছা করেই ফ্লয়েডকে এই কথা বলে, কারণ লুসিয়া চায়নি যে রায়ার সাথে রাজকুমার রোমানের বিয়ে হোক, কারণ তাহলে তো রায়া তাদের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এবং লুসিয়ার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। এবার অপরদিকে আমরা দেখতে পাই রায়াকে, এবং রায়ার অপর এক কর্মচারী জয়ী তাকে এসে বলে যে ম্যাডাম, ওই ফ্লয়েডের কোনো মান সম্মান নেই, ও আবারও আপনার সাথে দেখা করতে এসেছে। রায়া তো বলে যে ঠিক আছে, চলো দেখে আসি যে ও কি বলছে। এবার ফ্লয়েড তো তখনই এসে বলে যে রায়া, আমি জানি যে তুমি এখনো আমাকে ভুলতে পারোনি, আমি কিন্তু এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছি, আমি তোমার জন্য উপহারও এনেছি, আমি জানি যে তুমি আমাকে জানানোর জন্যই ওই রাজকুমারের সাথেই নাটকটা করছো, দেখো আমি তোমার জন্য কি সুন্দর ফাড়ের একটা পোশাক এনেছি। এবার রায়া তো তখনই বলে ওঠে যে আমি একজন রাজকুমারী, এইসব পোশাক আমার কাছে কিছুই না। এবং ফ্লয়েড বলে যে তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো,
এবার জয়ী তো তখনই সেই পোশাক নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যে এসব সস্তা জিনিস নিয়ে আমার রাজকুমারীকে পটাবে ভেবেছো। এবং রায়া তো তাকে ঠাস করে এক চড় মারে। রায়া বলে যে তুমি আমার নাম ধরে আমায় ডাকছো কোন সাহসে? মনে রাখবে যে আমি হচ্ছি একজন রাজকুমারী এবং তুমি কেবলমাত্র একজন সাধারণ লোক। তোমার সাহস হয় কি করে? তুমি জানো না যে রাজকুমারের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? এবার ততক্ষণে তো সেখানে রাজকুমার রোমানও চলে আসে এবং সে ফ্লয়েডকে বলে যে এক্ষুনি এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু আমার কুকুরদের দিয়ে তোমায় খাওয়াবো। এবার ফ্লয়েড তো বলে ওঠে যে তোমাকে রায়া ভালোবাসে না, আমাকে বাসে। আমাকে রাগানোর জন্য তোমার সাথে বিয়ের নাটক করছে। কিন্তু রায়া তখনই রাজকুমার রোমানের হাত জড়িয়ে ধরে এবং বলে যে রাজকুমার রোমানই কেবলমাত্র আমার মনে রয়েছে। আমি কেবলমাত্র তাকেই ভালোবাসি আর তাকেই বিয়ে করব। রোমান তো বলে ওঠে যে হ্যাঁ, 3 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট আছে, তুমিও কিন্তু সেই দিন আসতে ভুলো না। এবং এই বলে তারা তো সেখান থেকে চলে যায় এবং ফ্লয়েড তো প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে রায়া কি সত্যি রাজকুমারকে বিয়ে করে নেবে। এবার অপরদিকে আমরা রোমানকে দেখতে পাই যে তো রায়ার সাথে বিয়ে করার কথা ভেবে খুব খুশি ছিল এবং সে রায়াকে উপহার দেওয়ার জন্য নানা রকম জিনিসপত্রও কিনছিল। ওদিকে ফ্লয়েড বাড়িতে গিয়ে খবর দেয় যে রায়ার সত্যিই 3 দিন পর রাজকুমারের সাথে এঙ্গেজমেন্ট এবং ফ্লয়েডের মা তো চেঁচাতে থাকে যে এই শয়তানি লুসিয়ার জন্যই তোমার ভবিষ্যৎ খারাপ হয়ে গেল, তোমার ফিউচার এই মেয়েটাই বরবাদ করে দিল। এবং এই বলে সে তো লুসিয়াকে ঠাস করে চড় মারে। তার মা বলে যে এখন রায়ার বিয়ে রাজকুমারের সাথে হয়ে যাচ্ছে, এখন আমার ছেলে রাজকুমারীকে বিয়েও করতে পারলো না আর সে মহারাজের দরবারে জায়গাও করতে পারলো না। এবং তখনই লুসিয়া মনে মনে ভাবে যে ওদের দুজনের বিয়ে আমি কিছুতেই হতে দেব না। অপরদিকে আমরা রায়াকে দেখতে পাই, সে আবারও তার সেই জাদুই আয়নার সামনে যায় এবং সে তার আয়নাকে জিজ্ঞাসা করে যে আয়না, এবার আমি আমার বিয়ে রাজকুমার রোমানের সাথে ঠিক করে ফেলেছি এবং ফ্লয়েডকেও আমার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। এবার আশা করি আমার ভবিষ্যৎ আমি বদলাতে পেরেছি। কিন্তু তখনই আয়নায় আমরা রায়াকে দেখতে পাই এবং রায়াকে আমরা সেই কলসির মধ্যে অত্যাচারিত অবস্থায় দেখি এবং সেখানে আমরা দেখতে পাই লুসিয়াকে। লুসিয়া বলে যে রায়া, তুমি কি ভেবেছিলে যে তোমাকে রাজকুমার রোমান বাঁচাতে আসবে? কিন্তু সে তো কবেই যুদ্ধে মারা গেছে। এবং রায়া এই সিন দেখে বুঝতে পারে যে এখনো তার ভবিষ্যৎ বদলায়নি এবং রাজকুমার রোমানকে বিয়ে করার ফলে সে হয়তো রোমানকেও বিপদে ফেলতে চলেছে। এবার 3 দিন পর রায়া তো তার এঙ্গেজমেন্টের জন্য রেডি হচ্ছিল এবং তখনই তার বাড়ির বাইরে থেকে কান্নাকাটির খুব আওয়াজ শোনা যায় এবং রায়া দেখে যে সেখানে তার সাথে লুসিয়া দেখা করতে এসেছে। এবার রায়া তো ভেবে পায় না যে লুসিয়া তার সাথে কেন দেখা করতে এসছে। লুসিয়া রায়াকে বলে যে রাজকুমারী, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কিন্তু যবে থেকে আমি ফ্লয়েডদের বাড়িতে গেছি আমাকে প্রচন্ড অত্যাচার করা হয় এবং সে তার গায়ে হাত পায়ে অনেক অত্যাচারের চিহ্নও দেখায়। লুসিয়া বলে যে রাজকুমারী, আপনি আমাকে কর্মচারী হিসেবে ফিরিয়ে নিন, আমি আপনার প্রতি সবসময় লয়াল থাকবো। এবার রায়া তো তখনই বলে যে তোমাকে আমি ছোটবেলা থেকে একসাথে রেখেছি, নিজের বান্ধবীর মতো বলা যায়, নিজের বোনের জায়গা দিয়েছি, কিন্তু তারপরেও তুমি আমার পিছনে গিয়ে আমার হবু স্বামীর সাথে পরকীয়া করেছো। তখন তোমার মনে হয়নি প্রত্যেকটা কাজেরই একটা ফলাফল থাকে, সুতরাং কখনোই তোমাকে আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না। কিন্তু যেহেতু তুমি বিপদে আছো তাই তোমাকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। এই বলে রায়া তো তাকে কিছু টাকা দিয়ে তার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আমরা লুসিয়ার অন্য রূপ দেখতে পাই। লুসিয়ার সাথে আমরা রাজকুমার রোমানের বাড়ির একজন কর্মচারীকে দেখতে পাই। লুসিয়াকে কর্মচারীটি বলে যে ম্যাডাম, আপনি যেভাবে যা যা বলেছিলেন সব তৈরি হয়ে গেছে। আমি শহর থেকে সবচেয়ে দুশ্চরিত্র নোংরা 3জন লোককে ধরে এনেছি। এবার আমাদের প্ল্যান মতো চললেই আমরা রায়াকে ফাঁসাতে পারবো। এবং রায়া লুসিয়াকে যে টাকাটা দিয়েছিল সেটা সে ওই কর্মচারীকে দিয়ে দেয়। লুসিয়া মনে মনে ভাবে এই যে রায়া, আজকের এটা তো শুধুমাত্র আমার একটা অভিনয় ছিল, যাতে তুমি বেশি সতর্ক না থাকো, যাতে তুমি আমাকে সন্দেহ না করো, কিন্তু আসল খেলা তো এইবার শুরু হবে। তো রায়া তো রাজকুমার রোমানের বাড়িতে চলে গেছিল, এই তার কক্ষে বসেছিল অনুষ্ঠান শুরু হওয়ার আগে। এবং তখনই সেখানে 2জন কর্মচারী আসে যারা বলে যে আমরা রাজকুমার রোমানের বাড়ির কর্মচারী এবং এঙ্গেজমেন্টের আগে কিছু প্রথা আছে যেগুলো আপনাকে পালন করতে হবে। কিন্তু এরা 2জন আসলে ছিল লুসিয়া এবং রাজকুমারের বাড়ির সেই অপর কর্মচারীটা, যার সাথে কিনা লুসিয়া মিলিত হয়ে চক্রান্তগুলো করেছিল। এবার রায়ার তো একটু সন্দেহ হয় যে কি এমন প্রথা যেগুলো সম্বন্ধে আমি জানি না, এমন তো কিছু আমি শুনিনি। এবং তখনই তারা বলে যে এই ওয়াইনটা আপনাকে এঙ্গেজমেন্ট শুরুর আগে খেতে হবে, আপনি যদি না মানেন তাহলে আমাদেরকে শাস্তি দেওয়া হবে।
এবার রায়া তো বলে যে ঠিক আছে দাও, এবং তখনই তাকে একটা ওয়াইন পেশ করা হয়। রায়া তো বলে ওঠে যে এই ওয়াইনে যে বিষ নেই সেটার কি গ্যারান্টি। এবং তখনই লুসিয়া বলে যে আমরা কেন আপনাকে মিথ্যা বলবো, আপনার যদি কিছু হয় তাহলে তো আমাদেরই শাস্তি পেতে হবে। রায়া বলে যে আমার যদি কিছু হয়েই যায়, তারপর তুমি শাস্তি পেলে কি না পেলে তাতে আর আমার কি, তাই ওয়াইনটা তোমাকেই আগে খেতে হবে। এবার লুসিয়া তো তখনই মনে মনে ভাবে যে আমি জানতাম এমনটা হবে, তাই জন্য আমি ওষুধটা গ্লাসে রেখেছিলাম, ওয়াইনে না। আর বিষ যে গ্লাসটাতে রয়েছে সেটা আমি লাল রঙের লিপস্টিক দিয়ে একটু মার্কও করে রেখেছি, তাই সেটা আমি খাবো না। এবার তখনই রায়া বলে ওঠে যে শোনো, একটা গ্লাস এখানে মার্ক করাই আছে, ওটা আমার গ্লাস, তুমি অন্যটা খাও। এবং লুসিয়া তো খুশি মনে সেখান থেকে ওয়াইনটা খেয়ে নেয়, ফলে তার তো কিছুই হয় না। এবং তারপর রায়া ওই মার্কিং করা গ্লাসটা নিয়ে খেয়ে নেয়, এবং সঙ্গে সঙ্গে রায়ার শরীর খারাপ হতে শুরু করে। এবং তখনই তো লুসিয়া তার মাস্ক খুলে ফেলে। সে বলে যে সত্যি রায়া, তুমি কি বোকা, কিন্তু তোমাকে আজকে ভীষণ সুন্দরী লাগছে। আমার মনে আছে প্রথম যেদিন তুমি এই ড্রেসটা পরেছিলে, সেদিনও তোমার বিয়ের দিন ছিল, কিন্তু তার বিয়ে তো আমার সাথে হয়। আর আজকে আবারও তুমি এই ড্রেসটা পরেছো, কিন্তু আজকেও তোমার এঙ্গেজমেন্ট হবে না। একটু পর তোমার সাথে কি হবে সেটা তো তুমি দেখতেই পারবে। কিন্তু তখনই সেখানে রাজকুমার রোমান এবং তার গার্ডটি চলে আসে। গার্ডটি তো প্রথমেই অপর কর্মচারীটির ঘাড়ে রদ্দা মেরে তাকে অজ্ঞান করে দেয়, এবং রাজকুমার রোমান সেখান থেকে রায়াকে উদ্ধার করে নিয়ে যায়। রোমানের গার্ড বাকি ড্রাগটা ওই ড্রিঙ্কের মধ্যে মিশিয়ে দেয়, এবং সেটা জোর করে লুসিয়াকেই খাইয়ে দেয়। এবং সে অন্য কর্মচারীটিকে সেখান থেকে বার করে নিয়ে যায়, কারণ সে তো রাজকুমার রোমানের বাড়ির কর্মচারী ছিল। এবং লুসিয়া যে তিনজন অসভ্য লোককে হায়ার করেছিল রায়ার সম্মানহানি করার জন্য, সেই অসভ্য লোকগুলিকে লুসিয়ার ঘরেই ঢুকিয়ে দেওয়া হয়। এবার রোমানের গার্ডটি তো সেই কর্মচারীটিকে অজ্ঞান অবস্থা থেকে ওঠায়, এবং বলে যে এক্ষুনি গিয়ে সবার সামনে বলো যে রায়ার ঘরে বেশ কিছু লোক ঢুকেছে, এবং তার জন্য তোমাকে পয়সাও দেওয়া হবে। এবং সে কর্মচারীটিকে কিছু পয়সা দেয়। কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই যে রাজকুমার তো ততক্ষণে রায়াকে বাঁচিয়ে এনেছিল, এবং রাজকুমার তো চিন্তিত হয়ে রায়ার জন্য চিকিৎসক ডাকতে যাচ্ছিল। কিন্তু তখনই তো রায়া বলে ওঠে যে তার কিছুই হয়নি। এবার রাজকুমার রোমান তো প্রচন্ড রেগে যায় যে হ্যাঁ, এটা কোনো ইয়ার্কি করার জায়গা, তোমার জন্য আমি চিন্তায় মরে যাচ্ছিলাম, আর তুমি আমার সাথে মশকরা করছো। এবার রায়া তো বলে যে আমি তো শুধুই মজা করছিলাম। এবং রাজকুমারের রাগ ভাঙানোর জন্য রায়া তো তার কোলে বসে পড়ে, এবং রায়া তার রাগ ভাঙায়। এবং রোমান তো তখনই তাকে জিজ্ঞাসা করে যে কিন্তু তোমার ওই ড্রাগসটা নেওয়ার পরও কোনো রকম প্রভাব কি করে পড়লো না, তুমি কি তাহলে লুসিয়ার দেওয়া ড্রিঙ্কটা খাওনি? এবং রায়া তখনই বলে যে লুসিয়াকে আমি ছোটবেলা থেকে চিনি। ও কি ভেবেছিল যে ও একটা মাস্ক পরে আসবে আর আমি চিনতে পারবো না যে ওটা লুসিয়া? আমি প্রথমেই বুঝে গেছিলাম যে ওটা লুসিয়া। এবং তখনই আমি লক্ষ্য করি যে একটা গ্লাসে লাল রঙের মার্কিং দেওয়া আছে। আমি বুঝতে পারি যে তার মানে ওটাই হচ্ছে ওই বিষের গ্লাস। তাই আমি ওর অলক্ষ্যে মার্কিংটা চেঞ্জ করে দিই, এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে রায়া কিভাবে কাজটা করেছিল, এবং রায়াকে ফাঁসাতে গিয়ে লুসিয়া তো নিজেই ফেঁসে গেছিল। এবার অপরদিকে আমরা দেখতে পাই যে রাজকুমারীর রোমানের যে কর্মচারীটি ছিল, সেই মেয়েটি তো এসে সবার সামনে বলে যে রাজকুমারী রায়া একটি ঘরের মধ্যে রয়েছে, এবং সেখানে কতগুলি লোককে দেখা গেছে। এবার এই কথা শুনে সবাই তো প্রচন্ড চমকে যায়। সেখানে রায়ার মা বাবা ছিল, সেখানে রাজকুমারের বাবা অর্থাৎ রাজকুমার নিংও ছিল। রাজকুমার নিং তো বলতে থাকে যে এখন আমাদের বাড়িতে এত গেস্ট, আমার ছেলের সাথে তোমাদের মেয়ের বিয়ে হবে, আর তোমার মেয়ে এমন করছে। এবং তারা সবাই তাড়াতাড়ি রায়ার ঘরের সামনে আসে, এবং ততক্ষণে সেখানে ফ্লয়েড আর ফ্লয়েডের মাও চলে এসেছিল। এবং তারা তো নানা রকম অপমানজনক কথা বলতে থাকে যে সত্যিই রায়ার চরিত্রই খারাপ, তাই জন্যই ফ্লয়েড ওকে ছেড়েছিল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এইসব কথা বলে তারা নানাভাবে রায়ের মাকেও অপমান করে। এবং রায়ের মা তো তখনই ফ্লয়েডের মাকে ঠাস করে এক চড় মারে। কিন্তু তখনই সেখানে রায়া হাজির হয়। এবার রায়াকে দেখে তার মা তো বুকে বল ফিরে পায়, এবং রায়ের মা বলে যে তুমি এখানে, তার মানে তুমি ঠিক আছো? আমি জানতাম যে আমার মেয়ে এরকম কিছু করবে না। রায়া বলে যে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো বলেছি যে আমি রোমানকে বিয়ে করব, আমি আমার স্বামীর সাথেই ছিলাম। এবার এই দৃশ্য দেখে বাকিরা, বিশেষ করে ফ্লয়েড আর ফ্লয়েডের মা তো ভীষণ অবাক হয়ে যায়। রোমান বলে যে তাড়াতাড়ি তোমরা এই ঘর খুলে দেখো এখানে কে আছে, আমি দেখতে চাই যে আমার এঙ্গেজমেন্টের দিনে এইসব ঝামেলা কে করছে। এবং তখনই ঘর থেকে বেরিয়ে আসে লুসিয়া,
এবং আমরা দেখতে পাই যে লুসিয়ার তখন মিসক্যারেজ হয়ে গেছিল। এবার এই দৃশ্য দেখে ফ্লয়েড তো প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে এবং বলে যে আমি জানি রায়া এই সবটা করিয়েছে, কিন্তু তুমি কেন লুসিয়ার সাথে এমনটা করালে? রায়া বলে যে তুমি আমাকে না জিজ্ঞেস করে লুসিয়াকেই জিজ্ঞেস করো, লুসিয়া আমার ঘরে কি করছে আর ওর সাথে এমনটা হলোই বা কি করে? রায়া বলে যে লুসিয়া, ছোট থেকে তোমাকে আমি বোনের মতো দেখেছি, তাও বারবার তুমি আমাকে ফাঁসাতে কেন চাও, তুমি আমাকে মারতে কেন চাও? এবং তখনই লুসিয়া বলে যে আমি বলছি যে কেন চাই, কারণ তোমার জন্মের পর থেকেই আমার জীবনের কালো দিন শুরু হয়েছে। তোমার আর আমার হয়তো একই ভবিতব্য হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। তুমি রাজকুমারী হয়ে সব রকমের আনন্দ উপভোগ করেছো, আর আমাকে আমাকে চাকরানি হয়ে সবকিছু সহ্য করতে হয়েছে। আমি তোমাকে ধ্বংস করে দেব, যেগুলো আমার সেই সব কিছু আমি ফিরিয়ে নেব। রায়া বলে ওঠে যে মানে মানে তুমি এত দিন ধরে নিজের মনে আমার জন্য ঘৃণা পুষে রেখেছিলে, আর তুমি আমার সাথে ভালো হওয়ার নাটক করেছিলে। আর তখনই তো রাজকুমার রোমানের যে কর্মচারীটি ছিল, অর্থাৎ যার সাথে লুসিয়া স্যাবোটাজ করেছিল, সেই কর্মচারীটিও সাক্ষী দেয় যে লুসিয়া তার সাথে মিলিত হয়ে সব কাজটা করেছে। এবং রাজকুমার তো প্রচন্ড রেগে যায়। সে তার তলোয়ার ফ্লয়েড এবং লুসিয়ার দিকে ধরে বলে যে তোমরা কি মরতে চাও নাকি? এবার লুসিয়া তো বলতে যাচ্ছিল যে রায়া আমাকে ফাঁসিয়েছে, কিন্তু ফ্লয়েড তাকে থামিয়ে দেয়। ফ্লয়েড বলে যে আমি জানি আমার স্ত্রীর সাথে যেটা হয়েছে সেটা অত্যন্ত অন্যায় হয়েছে, আমি মহারাজের কাছে গিয়ে এই বিষয়ে নালিশ করব। এবং রায়া তো তখনই বলে যে মহারাজের কাছে গিয়ে তোমরা নালিশ করবে? মহারাজের কাছে তো তোমাদের বিরুদ্ধে নালিশ করার কথা। এবং রায়ের বাবা মন্ত্রী সুও তখনও বলে ওঠেন যে হ্যাঁ, ঠিকই তো, কালকেই আমি মহারাজের কাছে এই বিষয়ে বিচার চাইব। এবার এই কথা শুনে ফ্লয়েডের বাড়ির লোকেরা তো ভয় পেয়ে যায় এবং তারা সঙ্গে সঙ্গে সবার কাছে ক্ষমা শুরু করে। এবং তখনই লুসিয়া মন্ত্রী সুকে বলে যে সত্যিই কি আমি এটা ডিজার্ভ করি? তুমি কি সত্যিই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারো? এবং মন্ত্রী সু তো বলে ওঠে যে তোমাকে আমি ছোট থেকে মানুষ করলাম, তোমাকে আমার মেয়ের সাথে বড় করলাম, তুমি বারবার আমার মেয়ের বিশেষ দিনগুলো নষ্ট করে দিচ্ছ, আর এটা নেওয়া যেতে পারে না। সুতরাং এবার মহারাজের কাছে নালিশ যাবেই। এবার এই ঘটনার পর রায়া তো বাড়িতে ফিরে আসে এবং তার মাথার মধ্যে তো বারবার ওই জাদুই আয়নার দৃশ্যগুলোই ভেসে উঠছিল। রায়া ভাবে যে এবারে কি দৃশ্যগুলো বদলাবে, এবারে কি আমি ভবিষ্যৎ বদলাতে পেরেছি? এবং সে তখনই আয়নায় আবারও কিছু দৃশ্য দেখতে পায়। সে দেখে যে রোমান একটি যুদ্ধক্ষেত্রে গেছে এবং সেখানে তার পিঠে 4টে তীর, তার বুকে একটা তীর, এরকম ক্ষতবিক্ষত অবস্থায় সে লড়াই করছে এবং লড়াই করতে করতে সে ওখানেই মারা যাচ্ছে। অপরদিকে রায়া এবং তার পুরো পরিবারকে, অর্থাৎ তার বাবা মা এবং সবাইকে বন্দি করা হয়েছে এবং রাজদ্রোহের দায় সবাইকেই গ্রেপ্তার করে তাদের মুন্ডচ্ছেদ করা হয়েছে। এবার এই দৃশ্য দেখে রায়া তো প্রচন্ড চমকে যায়। রায়া বলে যে এটা কি করে সম্ভব, কি করে লুসিয়া বারবার আমার এরকম পরিণতি করছে, বারবার এত চেষ্টা করেও আমি আমার ভাগ্য বদলাতে পারছি না। নিশ্চয়ই আমার কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে? লুসিয়া তখন বাবাকে অমন করে কথাটা কেন বলল? আমার বাবার জন্যই ওর সমস্ত ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কিন্তু কেন? আমার বাবার সাথে ওর কি সম্পর্ক? আমাকে আগে লুসিয়ার ব্যাপারে সত্যিটা জানতে হবে, একমাত্র তাহলেই আমি ভবিষ্যৎটা বদলাতে পারবো। এবার অপরদিকে আমরা লুসিয়া, ফ্লয়েড এবং ফ্লয়েডের মাকে দেখতে পাই। তাদের তো দণ্ড হিসাবে এই শহর থেকে বার করে দেওয়া হয়েছিল এবং তাদের নির্বাসিত করে দেওয়া হয়েছিল, তাই তারা রাজধানী থেকে অনেক দূরে চলে যাচ্ছিল। এবার ফ্লয়েডের মা তো লুসিয়ার ওপর প্রচন্ড রেগেছিল এবং তাকে রীতিমতো মারধর করছিল যে তোমার জন্যই এমনটা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এবং লুসিয়া তখনই বলে যে কোনো চিন্তা করবেন না, আমার কাছে এখনো উপায় জানা আছে যে কিভাবে রায়াকে আমি শাস্তি দেব। এখানে কাছেই একটা টেম্পল আছে না, আমি জানি যে ওয়ে প্রদেশের রাজকুমারী হেলিয়ান সেখানেই আসবে। রায়ার জীবন আমি নষ্ট করেই ছাড়বো। মানে আমরা বুঝতে পারি যে এত কিছুর পরও লুসিয়া কিন্তু হার মানেনি। এবার রায়া তো তার আয়নায় রাজকুমার রোমানের এরকম অবস্থা দেখে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে এবং সে ছুটতে ছুটতে রাজকুমার রোমানের কাছে আসে এবং তাকে জড়িয়ে ধরে। রোমান তো তাকে বলে যে কি হয়েছে, তোমার চোখ এমন লাল কেন? কেউ তোমার সাথে কোনো দুষ্টুমি করেছে? তাহলে আমাকে বলো, আমি তাকে শাস্তি দেব। কিন্তু তখনই সেখানে অপর একজন সৈন্য আসে। সৈন্যটি বলে যে রাজকুমার,
ওই প্রদেশ থেকে রাজকুমারী হেলিয়ান আমাদের প্রদেশে এসেছিল, কিন্তু তাকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। চিংচং এর কাছে যে মন্দিরটি রয়েছে সেখান থেকেই সে কিডন্যাপ হয়ে গেছে। মন্ত্রী সু সেখানে গেছে, কিন্তু রাজকুমারীর প্রদেশের লোকজনেরা আমাদের বিরুদ্ধে প্রচন্ড ঝামেলা করছে। তারা বলতে চাইছে যে আমরা ইচ্ছা করে রাজকুমারীকে কিডন্যাপ করেছি, আপনিও তাড়াতাড়ি সেখানে চলুন। এবার এই কথা শুনে রাজকুমার রোমান তো সঙ্গে সঙ্গে সেই দিকে বেরিয়ে পড়ে, এবং তখনই রায়ের মনে সন্দেহ হয়। তার সন্দেহ হয় যে নিশ্চয়ই এটা লুসিয়ারই কোনো চাল, কারণ তারাও তো নির্বাসনের জন্য ওই চিংচং এর দিকেই গেছিল। সুতরাং নিশ্চয়ই সে কিছু গন্ডগোল করেছে। লুসিয়া রোমানের কাছে গিয়ে বলে যে আমিও তোমার সঙ্গে যাব। রোমান তো সঙ্গে সঙ্গে লুসিয়াকে ঘোড়ায় তুলে নেয় এবং তারা সেই মন্দিরটিতে গিয়ে পৌঁছায়। এবার সেখানে আমরা ওই প্রদেশের কিছু লোককে দেখতে পাই, এবং সেখানে আমরা রায়ার বাবা মন্ত্রী সুকেও দেখতে পাই। ওই প্রদেশের লোকজনেরা তো রায়ার বাবার উপর হম্বিতম্বি করছিল যে তোমাদের রাজ্যের লোকেরাই আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করেছে, তোমরা আমাদের রাজ্যকে হারানোর জন্য এইসব করছো। তোমরা যদি আমাদের রাজকুমারী ফিরিয়ে না দাও তাহলে কিন্তু আমরা তোমাদের প্রদেশের ওপর অ্যাটাক করব। এবং তখনই সেখানে রাজকুমার রোমান এবং রায়াও চলে আসে। এবার মন্ত্রী সু তো তখনই বলে যে আপনারা তো চিন্তা করবেন না, আমি যতদূর জানি রাজকুমারী হেলিয়ন ছোটবেলা থেকেই মার্শাল আর্টস শিখেছে, সুতরাং কিডন্যাপাররা নিশ্চয়ই তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের সর্বোচ্চ সেনাবাহিনী দিয়ে রাজকুমারীকে এখনই খুঁজে বার করার চেষ্টা করছি। ওদিকে ওই প্রদেশের লোকজনেরা তো চেঁচাতে থাকে যে না, আমরা জানি যে তোমরা পুরোটা প্ল্যান করে করিয়েছো, এক্ষুনি রাজকুমারী ফেরত দাও, না হলে তোমাদের সাম্রাজ্য আমরা ভেঙে গুড়িয়ে দেব। এবার রোমান তো তখনই এসে বলে যে কি, আমাদের সাম্রাজ্য ভেঙে দেবে? এবং ওই প্রদেশের লোকটি তো বলে ওঠে যে ও, তুমি রাজকুমার রোমান তাই না? তোমাকে তো যুদ্ধের রাজা বলা হয়, সে তুমি যতই শক্তিশালী হও না কেন, আমি তোমাদেরকে ছাড়বো না। এবার তখনই সেখানে হাজির হয় রাজকুমারী হেলিয়ান, অর্থাৎ যে কিনা কিডন্যাপ হয়ে গেছিল, এবং তার সাথে হাজির হয় লুসিয়া। এবার লুসিয়াকে দেখেই তো সবাই বলে ওঠে যে এই মেয়েটাই রাজকুমারীকে কিডন্যাপ করেছে, একে তো এক্ষুনি শাস্তি দেওয়া দরকার, একে এক্ষুনি কারাগারে বন্দি করতে হবে। কিন্তু হেলিয়ান তখনই বলে যে থামো তোমরা, ও আমাকে কিডন্যাপ করেনি, ও আমাকে প্রাণে বাঁচিয়েছে। এবার রায়া তো আস্তে আস্তে বুঝতে পারছিল যে লুসিয়ার প্ল্যানটা কি। এবার হেলিয়ান তখনই বলে যে এই মেয়েটা নিজের জীবনের বাজি রেখে আমাকে বাঁচিয়েছে। এবার আমরা রাজকুমারীর কথা থেকে জানতে পারি যে কি হয়েছিল। রাজকুমারী বলে যে যখন তাকে কিডন্যাপাররা ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছিল, তখনই লুসিয়া সেখানে আসে, এবং লুসিয়ার কাছে রাজকুমারীর মাথার কাঁটাটা ছিল। লুসিয়া বলে যে রাজকুমারী, আমি এটা দেখে বুঝতে পেরেছি যে আপনাকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি আপনাকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যাব। এবার সে যখন রাজকুমারীর হাত খুলে তাকে নিয়ে যাচ্ছিল, তখনই সেই কিডন্যাপাররা তাদের উপর আক্রমণ করে। এবার রাজকুমারী তো মার্শাল আর্টসে পারদর্শী ছিল, কিন্তু লুসিয়া তো সেটা ছিল না। এই লুসিয়ার পেটে তলোয়ারের আঘাত লাগে, কিন্তু আমরা বুঝতে পারি যে তলোয়ারের আঘাতটা এমনি এমনি লাগেনি, লুসিয়া নিজেই যেচে পেটে তলোয়ারের আঘাতটা লাগিয়েছিল। এবার হেলিয়ান তো তখনই সেই লোকগুলোকে সেখানেই মেরে ফেলে, এবং হেলিয়ান ভাবে যে নিশ্চয়ই লুসিয়া তাকে বাঁচাতে গিয়েই এত বড় একটা আঘাত পেয়েছে। হেলিয়ান বলে ওঠে যে আজ থেকে লুসিয়া আর ফ্লয়েডের যা শাস্তি ছিল সব মাফ হলো। আজ থেকে ওরা আমার সাম্রাজ্যের অতিথি, এবং ওদেরকে আমি রাজকীয় সম্মান দিয়েই রাখবো। এবার সঙ্গে সঙ্গে তো ডিক্রিও এসে যায় যে এখন থেকে লুসিয়া আর ফ্লয়েড হবে রাজকুমারী হেলিয়ানের অতিথি। ফলে তাদের যে নির্বাসনে পাঠানো হয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায়, এবং তাদের রাজকীয় অতিথি হিসেবে ট্রিট করা হয়। মানে লুসিয়া যে প্ল্যানটা করেছিল সেটা আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছিল। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে এই কাজটা লুসিয়া কি করে করেছিল। লুসিয়া বলে যে যেদিনকে সে কিনা রায়াকে ফাঁসাতে গেছিল, অর্থাৎ রায়ার সাথে রোমানের এঙ্গেজমেন্টের দিন, সেদিন সে মন্ত্রী নিং এবং মন্ত্রী সুয়ের মধ্যে কিছু কথাবার্তা শুনে নিয়েছিল। তখনই সে জানতে পেরেছিল যে ওই প্রদেশের রাজকুমারী হেলিয়ান এখানে আসবে, এবং তাই জন্যই রায়া নিজেই কিছু লোককে কাজে লাগিয়েছিল রাজকুমারীকে কিডন্যাপ করার জন্য, এবং সে রাজকুমারীকে ওই কিডন্যাপারদের হাত থেকে বাঁচানোর অভিনয় করে। মানে পুরো ব্যাপারটাই তার সাজানো ঘটনা ছিল, এবং সে নিজে গিয়েই যেচে ওই তলোয়ারের বাড়ি খেয়েছিল। এবার যেহেতু ওই জায়গায় যে সমস্ত লোকেরা ছিল সবাইকে তো রাজকুমারী হেলিয়ান মেরেই দিয়েছিল, তাই জন্য কোনো প্রমাণও ছিল না যে কাজটা লুসিয়া করেছে। এবার আমরা মহারাজের রাজসভা দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে রাজকুমারী হেলিয়ানকে ওয়েলকাম জানানোর জন্য বেশ ভালোই নাচা গানার ব্যবস্থা করা হয়েছিল।
যাই হোক, এইসবের পর রাজকুমারী হেলিয়ন তো মহারাজকে বলে যে মহারাজ, আমার প্রাণ বাঁচিয়েছে লুসিয়া, তাই আমি চাই যে আপনি ওদের কোনোভাবে পুরস্কৃত করুন। এবং মহারাজ বলেন যে নিশ্চয়ই। এবং তিনি লুসিয়াকে সাহসিকতার জন্য গোল্ড মেডেল দেওয়ার কথা বলেন। এবং ফ্লয়েডের যে চাকরিটা চলে গেছিল সেটাও তিনি ফ্লয়েডকে ফিরিয়ে দেন। এবার হেলিয়ন তো তখনই বলে ওঠে যে মহারাজ, যারা সাহসিকতার পরিচয় দিয়েছে তাদের তো পুরস্কার দেওয়া হলো, কিন্তু এই ঘটনার জন্য যারা দোষী ছিল তাদেরকে এবার শাস্তি দেওয়ার পালা। আমার মনে হয় যে মন্ত্রী সুই এই কিডন্যাপিং এর কাজটা করিয়েছিল। যখন মন্ত্রী সুয়ের সাথে আমাদের প্রদেশের লোকেদের কথা হচ্ছিল, তখন মন্ত্রী সু একদমই ভালো আচরণ করেনি, যার ফলাফল হিসেবে কিন্তু আমাদের দুই প্রদেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারত। এবার মহারাজারা তখনই বলে ওঠে যে না না, মন্ত্রী সু ইচ্ছা করে কিছুই করেনি, এটা আসলে অ্যাক্সিডেন্টাল একটা ব্যাপার। কিন্তু তখনই লুসিয়া সেখানে মহারাজের সামনে এগিয়ে আসে এবং লুসিয়া বলে যে মহারাজ, আমি মন্ত্রী সুয়ের এগেনস্টে কমপ্লেন করতে চাই। মন্ত্রী সু আমাদের দেশের শত্রুদের সাথে যোগাযোগ করেছে এবং সে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এবার বাকি মন্ত্রীরা তো বলতে থাকে যে এটা কি করে সম্ভব। কেউ কেউ আবার বলে যে আরে, লুসিয়া তো ওদের বাড়িরই চাকর ছিল, হতেও পারে লুসিয়া কিছু জানে। এবং এই নিয়ে নানা রকম কথাবার্তা চলছিল। এবং তখনই রায়ার মনে পড়ে যায় যে সে আয়নায় কি দৃশ্য দেখেছিল। সে দেখেছিল যে রাজদ্রোহের জন্য তার পুরো পরিবারকে দণ্ডিত করা হচ্ছে। এবার রায়া তো তখনই মহারাজের সামনে এসে বলে যে মহারাজ, আপনি লুসিয়ার একটা কথাও বিশ্বাস করবেন না। লুসিয়া পুরোপুরি আমাদের পরিবারের বিরুদ্ধে চক্রান্ত করে এমনটা করছে। এবার লুসিয়া তো মনে মনে ভাবে যে আজকে কিন্তু রাজকুমার রোমান এখানে নেই, আমি আজকে দেখবো রায়া তোমাকে কে বাঁচায়। এবার মহারাজ তো লুসিয়াকে জিজ্ঞাসা করে যে লুসিয়া, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তাছাড়া তুমি এতদিন ওদের বাড়িতে থেকেছো, তুমি ওদের বিরুদ্ধেই কথা বলছো, এটা তো বিশ্বাসঘাতকতা, তাই না? এবার লুসিয়া খুবই সৎ সেজে বলে যে মহারাজ, আমি জানি যে বিশ্বাসঘাতকতা, কিন্তু আমি আমার দেশের প্রতি লয়াল থাকতে চাই। আমি চাই একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করতে। আপনার নিশ্চয়ই মনে আছে আজ থেকে 20 বছরের সেই ঘটনাটা, যেখানে কিনা মন্ত্রী লিংয়ের সেই বাঘের সিলমোহরটি হারিয়ে গেছিল। এবার এই কথা শুনে অনেকেই তো বলে ওঠে যে মন্ত্রী লিং, সেটা আবার কে? এতদিন রাজসভায় রয়েছি, এমন তো কারুর নাম শুনিনি। এবং এই মন্ত্রিসভায় যে পুরনো মন্ত্রীরা ছিল তারা বলে ওঠে যে মন্ত্রী লিং কে ছিল। মন্ত্রী লিং এবং মন্ত্রী সু, অর্থাৎ রায়ার বাবা, এরা ছিল মহারাজের ডান হাত এবং বাম হাতের মতো। এরা মহারাজের খুবই কাছের লোক ছিল। একসময় দেশে খুবই ভয়ানক যুদ্ধ হয় এবং সেই সময় মন্ত্রী লিং বর্ডারে লড়াই করতে গেছিল। সেই যুদ্ধে হয়তো এই প্রদেশেরই জেতার কথা ছিল, কিন্তু সেই সময় মন্ত্রী লিং এর কাছ থেকে সেই বাঘ সিলমোহরটি হারিয়ে যায়। এবার তখনকার দিনে এই সিলমোহরগুলি ছিল মানুষের পরিচয়পত্র। ফলে পরিচয়পত্র হারিয়ে যাওয়ার কারণে লিং এর কথা কেউ বিশ্বাস করে না। সেখানে যে সৈন্যরা ছিল তারা কেউই লিং এর কথা শোনে না এবং দাসিয়ান প্রদেশ যুদ্ধে হেরে যায়। কিন্তু পরে দেখা গেছিল লিং এর বাড়ি সার্চ করে যে লিং এর বাড়িতে অনেকগুলি চিঠি, যেগুলো কিনা শত্রুপক্ষের সাথে লেখা চিঠি ছিল। ফলে প্রমাণিত হয় যে লিং আসলে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ লিং আসলে রাজদ্রোহ করেছে এবং সে নিজেই ওই সিলমোহরটি চুরি করে রেখেছিল বা সরিয়ে রেখেছিল, যাতে সে এই নাটকটা পরে করতে পারে। এবং লিং এর পরিবারের সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু তারপরেও মন্ত্রী সু লিং এর খুব কাছের একজনকে বাঁচিয়ে রেখেছিল এবং মন্ত্রী সু নাকি সেই লোকটিকে নিজের বাড়িতেই গোপনে রেখে দিয়েছে। জুলিয়া আরো বলে যে সে নিজের চোখেই এসব দেখেছে এবং রায়ের বাবা নাকি মন্ত্রী লিং এর যে সমস্ত শত্রুদের সাথে ঘনিষ্ঠতা ছিল তাদের সাথে যোগাযোগ করেছিল এবং এখন নাকি রায়ের বাবা অর্থাৎ মন্ত্রী সু আবারও দেশদ্রোহের চেষ্টা করছে, আবারও শত্রুপক্ষ হাত করে দেশের ওপর আক্রমণ করার চেষ্টা করছে। এবার রায়াত তখনই বলে ওঠে যে তুমি মিথ্যে কথা বলছো, এত মিথ্যা বলো না, আর তাছাড়া তুমি অতীতের কথা এত জানলে কি করে? এবং তখনই লুসিয়া তার হাতের একটি ট্যাটু দেখিয়ে বলে যে কারণ আমি হচ্ছি সেই লিং পরিবারের মেয়ে। এবার সবাই তো বলে উঠেছে কিন্তু তুমি যদি লিং পরিবারের মেয়ে হও তাহলে তুমি তো নিজেকে লুকিয়ে রাখার কথা, তোমাকে তো এতদিন ধরে মন্ত্রী সু বাঁচিয়ে রেখেছে, তুমি কেন তাহলে মন্ত্রী সুকে ফাঁসাচ্ছ? তুমি তো নিজেও ফাঁসবে। এবং লুসিয়া মনে মনে ভাবে যে আজকে যদি আমায় মরতে হয় আমি মরবো, তো আমার সাথে সাথে এদের পরিবারের সকলকেও আমি মারবো। সে মহারাজাকে বলে যে মহারাজ, আমি জানি যে আমি যেটা করছি তাতে আমার নিজের বিপদ হতে পারে, কিন্তু একজন দেশের নাগরিক হিসাবে এটা বলা আমার কর্তব্য। আমি চাই না যে আমাদের দেশের কোনো বিপদ আসুক। আর আপনাদের যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে মন্ত্রী সুয়ের বাড়ি সার্চ করে দেখা হোক, তার বাড়িতেই লিং এর তরফ থেকে থাকা একটি লোক খুঁজে পাওয়া যাবে।
এবার তখনই তো মন্ত্রী সুয়ের বাড়ি সার্চ করে একটি লোককে ধরে আনা হয় এবং অন্যান্য মন্ত্রীরা তাকে আইডেন্টিফাই করে যে সত্যিই তো এটা সেই আগের মন্ত্রী লিংয়ের লোক। মানে নিশ্চয়ই মন্ত্রী সু কোনো রকমের জটিল কুটিল চক্রান্ত করছে এবং সে দেশদ্রোহের চেষ্টা করছে। মহারাজা তো সঙ্গে সঙ্গে মন্ত্রী সু, রায়া এবং তাদের পরিবারের সকলকে মৃত্যুদণ্ড দেন এবং এই সাহসিকতার জন্য তিনি লুসিয়াকে ছেড়ে দেন এবং লুসিয়াকে পুরস্কৃত করার কথা বলেন। এবার রাজসভায় তো আমরা রোমানের বাবা মন্ত্রী নিংকেও দেখতে পাই। মন্ত্রী নিং বলে ওঠে যে কিন্তু মহারাজ, ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে ঠিক হয়েছে, এটা কি করে হতে পারে? মহারাজ বলেন যে সেই কথা বাদ দাও, এখন তোমার ছেলের সাথেই আমি অন্য কারোর বিয়ে দেব। ওদিকে ততক্ষণে মহারাজের সেনারা তো রায়া এবং তার বাবা মাকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই সেখানে আসে রোমান এবং রোমান এসে বলে যে তুমি কোনো ভয় পেও না। এবং রায়া বলে যে আমি ভয় পাইনি, আমি জানতাম যে তুমি ঠিক আসবেই। ওদিকে রাজকুমার রোমনের বাবা তো চেঁচাচ্ছিল যে মহারাজ, আপনি এমনটা করতে পারেন না, একটা ভালো বৌমা পাওয়া আজকের দিনে ভীষণ কঠিন, আমার ছেলে একটা বউ পেয়েছে তাকেও আপনি মেরে দিতে চাইছেন। কিন্তু রোমান তখনই তাদেরকে থামিয়ে দেয়। মহারাজ বলেন যে আমাদের আর কিছুই করার নেই, কারণ মন্ত্রী সুয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমরা হাতে নাতে পেয়ে গেছি, এখন মন্ত্রী সুকে কি করে ছাড়বো? এবং তখনই সেখানে রাজকুমার রোমান তার প্রমাণ নিয়ে আসে। রাজকুমার রোমান বলে যে মন্ত্রী লিংয়ের সাথে যেটা হয়েছিল 20 বছর আগে সেটা অন্যায় ছিল, তাকে ফাঁসানো হয়েছিল, সে কোনো রাজদ্রোহ করেনি। এবার তখনই তো রাজকুমার রোমান কিছু চিঠি দেখায় এবং চিঠি দুটির হাতের লেখা একদম সেমই ছিল। রাজকুমার রোমান বলে যে এই দুটি চিঠির মধ্যে একটি লিখেছিল মন্ত্রী লিং এবং অপর চিঠিটি হচ্ছে যে যখন সে দেশদ্রোহ করেছিল তার প্রমাণস্বরূপ যে চিঠি পাওয়া গেছিল সেটি। রাজকুমার রোমান বলে যে আপনি ভালো করে দেখলে বুঝবেন যে চিঠির হাতের লেখা একদম এক, কিন্তু চিঠি দুটো একই ব্যক্তি লেখেনি, কারণ চিঠির কথায় কিছু পার্থক্য রয়েছে। এবার লুসিয়া তো তখনই হাসতে হাসতে বলে যে কথায় পার্থক্য, তা মানুষের দুটো চিঠিতে কথা তো আলাদা হবে, তাতে কি আসে যায়? কিন্তু তখনই রোমান এক্সপ্লেন করে যে পার্থক্যটা কি। প্রথম চিঠি যেটা আর কি মন্ত্রী লিং নিজে লিখেছে, সেসব চিঠিতে দেখা গেছে যে মন্ত্রী লিং কখনোই দিন শব্দটি ব্যবহার করতেন না, কারণ তার মায়ের নামের মধ্যে দিন কথাটা ছিল। এবার আগেকার দিনে মনে করা হতো যে বাবা মায়ের নাম বা স্বামীর নাম উচ্চারণ করতে নেই, তাই জন্য মন্ত্রী লিন কখনোই দিন কথাটা কোনো চিঠিতে লিখত না। কিন্তু রাজদ্রোহের জন্য যে চিঠিটা পাওয়া গেছে সেখানে কিন্তু মন্ত্রী লিন স্পষ্টই লিখেছিল যে আজ থেকে 3 দিন পর আমরা আমাদের প্ল্যানটা চালু করব। অর্থাৎ বোঝাই যায় যে এটা তার মানে মন্ত্রী লিনের লেখা চিঠি ছিল না। এবার লুসিয়া তো বলে ওঠে যে এই হলো প্রমাণের ছিরি, এটা দিয়ে কিছুই প্রমাণিত হয় না। এবং রোমান বলে যে তোমায় কে বললো যে আমি মাত্র একটা প্রমাণ এনেছি, আমার কাছে আরো প্রমাণ আছে। এবং সে তখনই সেই বাঘের সিলমোহরটি বার করে। রোমান বলে যে বেশ কিছুদিন আগে আমি আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের কিছু পুরনো কাগজপত্র দেখছিলাম এবং সেখানেই আমি এই কেসটার কথা জানতে পারি এবং তখন থেকেই আমার মাথার মধ্যে এই কেসটা ঘুরছিল, তাই জন্য আমি খোঁজ লাগাই এবং এই শিলমোহরটি একজন দেশদ্রোহীর কবর থেকে পাওয়া গেছে এবং সেটা অপর একজন মন্ত্রী ছিল এবং সেই মন্ত্রী লিংকে ফাঁসানোর জন্য এমনটা করেছিল। মন্ত্রী সু অর্থাৎ রায়ার বাবা সবসময় লিংকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু সে তো বাঁচাতে পারেনি, তাই জন্যই মন্ত্রী সু লিংয়ের ওই কাছের লোকটিকে এতদিন ধরে রেখেছিল, যাতে তার থেকে কিছু জেনে যদি মন্ত্রী সু আলটিমেটলি লিংয়ের নামের এই কলঙ্ক ঘোঁচাতে পারে। এবার এই সব প্রমাণ হতেই লুসিয়ার প্ল্যান তো ফেল করে যায় এবং সে তো অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে। এবং আমরা দেখতে পাই যে কেন রাজকুমার রোমান এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করেছিল, কারণ রায়া তার বাবা এবং রাজকুমারকে আয়নার ব্যাপারে সবটা খুলে বলেছিল। রায়া তার বাবা রাজকুমারকে বলেছিল যে সে আয়নায় 10 বছর পরের ভবিষ্যৎ দেখেছে এবং রাজকুমার রোমান তার কথায় বিশ্বাসও করেছিল। তাই জন্যই তারা এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে এবং সব সত্যিটা মহারাজের সামনে প্রকাশ করতে পারে। এবার এই সব ঘটনা রাজপ্রাসাদে হওয়ার পর রোমানের বাবা তো বলতে থাকে যে হ্যাঁ, এবার তোমরা বলো, এবার তোমাদের মুখের কথা বন্ধ কেন? তোমরা তো এতক্ষণ ধরে আমার ছেলেকে আর আমার হবু বৌমাকে অপমান করছিলে, এবার তোমাদের কি শাস্তি হবে সেটাও বলো। মহারাজ, আপনি কিন্তু ওদের ছাড়বেন না, ওরা রাজকুমার রোমানকে ফাঁসানোর চেষ্টা করেছে, আমি দেখছি ওদের সাথে কি হয়। এবার ফ্লয়েড আর লুসিয়া তো সঙ্গে সঙ্গে মহারাজের কাছে ক্ষমা চায়, কিন্তু এখানে ব্যাপারটা উল্টোই হয়। মহারাজা লুসিয়াকে কোনো শাস্তিই দেন না এবং তিনি বলেন যে লুসিয়া, তোমার পরিবারের সাথে 20 বছর আগে একটা বিশাল বড় অন্যায় হয়েছিল এবং সেই অন্যায়ের জন্যই এতদিন তোমাকে চাকরানি হিসেবে থাকতে হয়েছে, কিন্তু সেই অন্যায় আমি আর হতে দেব না
তাই আমি তোমাকে লিং বংশের রাজকুমারী হিসেবে ঘোষণা করছি। ফলে লুসিয়ার হাতে তো অনেক ক্ষমতাই চলে আসে। এবার রায়া তো ভয় পায় যে তার মানে তার বিপদ এখনো কাটেনি। এবার আমরা রায়া এবং রোমানকে দেখতে পাই। রায়া রোমানকে বলে যে এবার তো আমাদের বিপদ আরো বেড়ে গেল, কারণ লুসিয়া রাজকুমারীর ক্ষমতা পেয়ে গেল। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ও যদি জানেই যে ও লিং বংশের সন্তান, তাহলে ও আমার সাথে শত্রুতা কেন করছে? আমি ওর কি ক্ষতি করেছি? এবং রোমান তো তার হাত ধরে বলে যে তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এবং তখনই একজন কর্মচারী এসে রাজকুমার রোমানকে সেখান থেকে ডেকে নিয়ে যায়, কারণ মহারাজ তাকে ডাকছিল। এবার আমরা বেশ কয়েকদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা রায়া এবং তার কর্মচারী জয়ীকে দেখতে পাই। জয়ী বলে যে ম্যাডাম, অনেক দিন তো হয়ে গেল, কিন্তু রাজকুমার রোমান আপনার সাথে কোনো রকম কন্ট্যাক্ট কেন করছেন না? মেনে নিচ্ছে যে ব্যস্ত থাকতে পারেন, কিন্তু একটা চিঠিও তো পাঠানো যেতেই পারে। এবার তখনই সেই সরাইখানায় লুসিয়াও চলে আসে এবং এখন লুসিয়ার সাজগোজ তো আরো সুন্দর হয়ে গেছিল, কারণ সে ছিল এখন রাজকুমারী। এবং লুসিয়া তখনই এসে রায়ার মনে আরো সন্দেহের বীজ ভরে দেয় যে তুমি গিয়ে দেখো যে তোমার স্বামী কি করছে, এত বড় বড় কথা যে বলছো, এত যে তোমার কনফিডেন্স তোমার স্বামীকে নিয়ে যে তোমাকেই বিয়ে করবে, তা সে কি করছে সেটা না হয় নিজের চোখেই দেখে এসো। এবার এই কথায় রায়ার মনে সন্দেহ হয় যে তাহলে কি রাজকুমার রোমান কোনো বিপদে পড়েছে। এবং রায়া তো ছুটতে ছুটতে রোমানের প্রাসাদের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তো দেখে যে তাকে রাজকুমার রোমানের বাড়িতে ঢুকতেই দেওয়া হচ্ছে না। এবং গার্ডরা বলে যে রাজকুমার নাকি নিজেই নির্দেশ দিয়েছে যে রায়াকে তার বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। এবং রায়া তো শিওর হয়ে যায় যে না, তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই রাজকুমার কোনো বিপদে পড়েছে, হয়তো রাজকুমারের চোট লেগেছে। তাই রায়া যাতে টেনশন না করে তাই জন্য রাজকুমার তার সাথে দেখা করছে না। এবং রায়া তো সেই গার্ডদের ঠেলে মেলে রাজকুমারের প্রাসাদে ঢুকে পড়ে। কিন্তু সে যে দৃশ্য দেখে তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। সে দেখে যে রাজকুমার রোমান সেখানে সুস্থ অবস্থাতেই বসে আছে এবং তার কোলে বসে আছে রাজকুমারী হেলিয়ান। হেলিয়ান বলে ওঠে যে রায়া, তুমি কারোর পারমিশন ছাড়া এখানে কি করে এসেছো? তুমি দেখছো না যে আমি আর রাজকুমার ব্যস্ত আছি? এবং রায়া তো বলে যে রোমান, তুমি কি করছিলে? রোমান বলতে থাকে যে তুমি যেটা ভাবছো সেটা না। কিন্তু তখনই হেলিয়ান বলে যে রোমান, তুমি আমাকে কি কথা দিয়েছো সেটা কিন্তু ভুলে যেও না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সেদিন যখন মহারাজা রোমানকে ডেকেছিল, তখন তাদের মধ্যে কি কথা হয়েছিল। সেদিনকে আসলে হেলিয়ানই বলেছিল যে সে রোমানকে বিয়ে করতে চায়। এবার হেলিয়ান যে সাম্রাজ্য থেকে এসেছে, অর্থাৎ ওয়েই প্রদেশ, ওয়ে প্রদেশের সাথে দাইসান প্রদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সুতরাং দুই প্রদেশের মধ্যে যদি একটা বিবাহের সম্পর্ক হয় তাহলে তো বেশ ভালোই হয়। তাই জন্য মহারাজ রোমানকে ডেকে বলে যে তুমি হেলিয়ানকে বিয়ে করে নাও। এবার রোমান তো তাতে কিছুতেই রাজি হয় না। রোমান বলে যে না, আমি অলরেডি একজনের সাথে এঙ্গেজমেন্ট করে ফেলেছি এবং আমি তাকেই বিয়ে করব। এবং তখনই রাজকুমারী বলে যে দেখো, তোমাদের এই দাসিয়ান প্রদেশের একটা ম্যাপ কিন্তু আমাদের কাছে রয়েছে, যে ম্যাপটা পেলে তোমাদের প্রদেশ অনেক দিক থেকে উন্নতি করতে পারবে। মানে তখনকার দিনে এই ধরনের ম্যাপ পাওয়া তো একটু মুশকিল ছিল, যেগুলোতে কিনা সব রকমের পয়েন্ট আউট করা থাকতো, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ কোথায় আছে বা বিপদ সংকুল এরিয়া কোনগুলো সবকিছু। হেলিয়ান বলে যে এরকম একটা ম্যাপ আমাদের রাজ্যে রয়েছে, যেটা কিনা তোমাদের রাজ্য থেকে বেশ কয়েক বছর আগে হারিয়ে গেছিল। তো তুমি যদি সেই ম্যাপটা চাও তাহলে তোমায় আমাকে বিয়ে করতেই হবে। এবার রোমান তো তখনই বলে যে তুমি যাই শর্ত দাও না কেন, তোমাকে বিয়ে আমি করব না। আর তুমি যদি আমার সাম্রাজ্যের কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে এক্ষুনি আমি আমার সৈন্য নিয়ে গিয়ে তোমার গোটা প্রদেশ উড়িয়ে দেব। এবং হেলিয়ান তখন বলে যে ঠিক আছে, কেউ যদি আমায় বিয়ে করতে না চায় আমিও জোর করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যতদিন এই প্রদেশে থাকবো, আমি তো তোমার রাজ্যের অতিথি, তাই তুমি সবসময় আমার সাথে থাকবে এবং এই কদিন তুমি পার্সোনালি সবসময় আমায় সব জায়গায় নিয়ে যাবে এবং এই কদিন তুমি তোমার হবু বউয়ের সাথেও দেখা করবে না। এবং রোমান এই শর্ত মানতে বাধ্য হয়। এবং এই পুরো প্ল্যানটা আসলে লুসিয়া এবং হেলিয়ান মিলে করেছিল। আসলে হেলিয়ান লুসিয়াকে খুবই বিশ্বাসযোগ্য একজন সঙ্গী বলে মনে করত, চোরে চোরে মাস্তুতো বোন যাকে বলে, একদমই তাই। এবার এই কারণে হেলিয়ান তো সবসময় রোমানের সাথে থাকছিল এবং রোমান রায়ার সাথে দেখা করতে যেতে পারছিল না। এবার এই দিন কি হয়েছিল, যখনই রায়া রোমানের বাড়ির গেটে আসে তখনই হেলিয়ানের একজন কর্মচারী এসে হেলিয়ানকে কানে কানে কথাটা বলে দেয় এবং হেলিয়ান সঙ্গে সঙ্গে রোমানের কোলে উঠে পড়ে। ফলে রায়া সেই টাইমেই ঢোকে এবং সে পুরোপুরিভাবে রোমানকে ভুল বোঝে।
এবার রায়া তো সেখান থেকে বেরিয়ে আসে অপমানিত হয়ে, এবং সে মনে মনে ভাবে যে সত্যিই কি রোমান আমাকে ভুলে যাবে, ছেড়ে দেবে, নাকি এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। এবং তখনই আমরা দেখতে পাই যে বাজার এরিয়ায় মহারাজ একটা নোটিশ দেন, যেখানে বলা হয় যে রাজকুমার রোমানের সাথে রাজকুমারী হেলিয়ানের বিয়ে হবে। এবং এই নোটিশ দেখে রায়ার মন পুরোপুরি ভেঙে যায়। কিন্তু মহারাজ এমন নোটিশ কেন দিয়েছিল সেই রহস্যটা তো তোমরা একটু পরেই জানতে পারবে। এবার সেখানে তো লুসিয়াও ছিল, এবং লুসিয়া নানাভাবে রায়াকে অপমান করতে থাকে যে কি, যার প্রতি তোমার এত ভরসা ছিল তোমায় নাকি বিয়ে করবে, তার তো বিয়েই ঠিক হয়ে গেল, এবার তুমি কি করবে? তোমার তো এই নিয়ে 2বার বিয়ে ভেঙে গেল। এবং এই কথা ভেবে লুসিয়া তো মনে মনে ভীষণ খুশি হয়। লুসিয়া মনে মনে বলে যে দাঁড়াও রায়া, এখনো তো খেলা বাকি আছে, তোমার সবকিছু কেড়ে নিয়ে তবেই আমি শান্ত হব। এবার অপরদিকে আমরা রোমানকে দেখতে পাই। রোমান তো হেলিয়ানের ওপর প্রচন্ড চেঁচামেচি করে যে আমি তোমাকে বিয়ের কথা কবে দিয়েছি, তুমি এমনটা কেন মহারাজকে বলেছো? এবং হেলিয়ান বলে যে কেন রোমান, আমি তো এই জন্যই তোমাকে এই কদিন আমার সাথে থাকতে বলেছিলাম, যাতে তুমি আস্তে আস্তে আমায় পছন্দ করতে শুরু করো। রোমান বলে যে তুমি মহিলা বলে ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দেব, আমি কিন্তু তোমাকে এবং তোমার প্রদেশ দুটোই ধ্বংস করে দেব। এবং হেলিয়ান তখনই বলে যে রোমান, আমার মনে হয় না যে তোমার অত ক্ষমতা আছে। এবার তখনই আমরা দেখতে পাই যে সেই ঘরে একটি ধূপ জ্বলছিল, যে ধূপের গন্ধে রোমান সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং তখনই পর্দার আড়াল থেকে সেখানে লুসিয়া বেরিয়ে আসে, এবং আমরা তাদের কুটিল প্ল্যানের কথা জানতে পারি। হেলিয়ান কিন্তু রোমানকে বিয়ে করতে এতটুকুও ইচ্ছুক ছিল না। তারা ঠিক করেছিল যে তারা দুজনে মিলে রোমানকে মেরে পুঁতে দেবে। এবার বিয়ের দিন যখন রোমান আসতে পারবে না, তখন হেলিয়ান এমন একটা সিন ক্রিয়েট করবে যে রোমান আসলে রায়ার জন্যই পালিয়েছে। ফলে রোমান 2 দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার নষ্ট করেছে, যেটা কিনা রাজদ্রোহেরই সামিল। এবং সেই সুযোগে রায়ার পুরো পরিবারকেও দণ্ড দেওয়া হবে, এবং রোমানকে তো তারা আগেই মেরে ফেলেছে। অপরদিকে আমরা রায়াকে দেখতে পাই। রায়ার মন তো একদম ভেঙে গেছিল, এবং সে বাড়ি ফিরে যায়। সে বাড়ি ফিরে গিয়ে তার সেই জাদুই আয়নার সামনে যায়, যে জাদুই আয়নায় সে কি ভবিষ্যৎ দেখতে পাবে। কিন্তু সে গিয়ে দেখে যে সেই আয়না অলরেডি ভেঙে গেছে, এবং সেটা দেখে রায়ার তো আরোই মাথা খারাপ হয়ে যায়। এবার রোমানের বিয়ের দিন উপস্থিত হয়, এবং রাজসভায় সকলেই উপস্থিত ছিল। সেখানে হেলিয়ান বউয়ের পোশাক পরে আসে। এবার বেশ কিছুক্ষণ হয়ে যায়, কিন্তু বরের তো কোনো দেখা নেই। ওই বলে ওঠে যে রোমান কোথায়, বর আসছে না কেন? কেউ কেউ তো বলে ওঠে যে ওর সাথে তো রাজকুমারী হেলিয়ানের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, নিশ্চয়ই তাই জন্যই ও পালিয়েছে। এবং হেলিয়ান তখনই বলে যে মহারাজ, আপনি এইভাবে আমাকে অসম্মান করতে পারেন না। হেলিয়ান মনে মনে ভাবে যে ও আসবেই বা কোথা থেকে, ওকে তো আমরা কবর দিয়ে দিয়েছি। আমরা দেখতে পাই যে সে এবং লুসিয়া মিলে আগেই রোমানকে কবর দিয়ে দিয়েছিল। লুসিয়া হেলিয়ানের সাথে এই প্ল্যানটা করেছিল, যাতে হেলিয়ান এই সুযোগে দাসিয়ান প্রদেশকে কমজোর করে দিতে পারে। এবং যদি রোমান মারা যায়, তাহলে এই প্রদেশের একজন শক্তিশালী যোদ্ধাও মারা গেল। ফলে ওয়ে প্রদেশ খুব সহজেই এই রাজ্যকে নিজেদের কবজায় করে নেবে। এবার ওই প্রদেশের লোকেরা তো তখনই মহারাজের বিরুদ্ধে নানা রকম অভিযোগ আনতে শুরু করে, যে আপনারা আমাদের রাজকুমারীকে অপমান করছেন, আপনারা বলেছেন বিয়ের কথা দিয়েছেন, কিন্তু তারপরেও সে আসছে না কেন? এবার সকল মন্ত্রীরা তো বলতে থাকে যে মহারাজ, ওদের শান্ত করার একটাই উপায় আছে। রোমানের বাবা অর্থাৎ মন্ত্রী নিং এবং রায়ার বাবা অর্থাৎ মন্ত্রী সুয়ের পরিবারকে শাস্তি দেওয়া হোক। এদের শাস্তি দিলেই আমরা ওই প্রদেশের লোকদের শান্ত করতে পারবো। এবং হেলিয়ান তো তখনই বলে যে হ্যাঁ, এই কথাটা আমার বেশ পছন্দ হয়েছে, এই 2 পরিবারকে শাস্তি দেওয়া হোক। এবং মহারাজ বলে যে এক্ষুনি ওদেরকে অ্যারেস্ট করো। কিন্তু তখনই রায়া বলে যে দাঁড়াও, এবং সে বলে যে রাজকুমার, এবার তুমি বেরিয়ে আসো। এবং আমরা দেখতে পাই যে সেখানে রোমান এসে হাজির হয়। রোমানকে দেখেই হেলিয়ান তো ভূত দেখার মতো চমকে ওঠে, যে তুমি এখানে কি করে এলে? তুমি কি সত্যি এসেছো নাকি কোনো ভূত এটা? এবং রোমান বলে যে কি ব্যাপার, তুমি আমাকে ভয় পাচ্ছ কেন? আমি তোমার বর হব আজকে, আজ আমাদের বিয়ে, আমি না এসে থাকতে পারি? হেলিয়ান তো বলে ওঠে যে একদম আমার কাছে আসবে না, এবং সে তো রীতিমতো ভয় কাঁপছিল। এবং তখনই রোমান বলে যে তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি কি আমাকে এখানে এক্সপেক্ট করোনি? কিন্তু কেন? কারণ তুমি কি আমাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছিলে তাই জন্য? এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে যখন রোমানকে সেই ধূপের গন্ধ শুকিয়ে অজ্ঞান করা হচ্ছিল, রোমান তখনই লুকিয়ে একটি ওষুধ খেয়ে নিয়েছিল। এবং তারপর তাকে যখন কবর দেওয়া হয়, তখন তার গার্ড এসে সঙ্গে সঙ্গে সেই কবর থেকে তাকে বার করে।
ফলে রোমানের কাছে তো সব রকমের প্রমাণ ছিল যে কিভাবে হেলিয়ান আর লুসিয়া মিলে এই চক্রান্তটা করেছে। এবং রোমান আর হেলিয়ানার যে বিয়ের খবরটা ছিল, এটা ইচ্ছা করে মহারাজ দিয়েছিলেন, কারণ মহারাজ আগে থেকেই রোমানের ব্যাপারে এই প্ল্যানটা জানতেন। রোমানরা ইচ্ছা করেই হেলিয়ানের কথা মতো চলেছে, কারণ তারা জানতো যে এইভাবেই একমাত্র হেলিয়ানের আসল প্ল্যানটা ফাঁস করা যাবে। এবং হেলিয়ান যেভাবে রোমানকে ফাঁসাতে চেয়েছিল, উল্টে সে নিজেই নিজের জালে জড়িয়ে যায়। এবং লুসিয়াও তো তার সাথে জড়িত ছিল, তাই তাদের দুজনকেই শাস্তি দেওয়ার কথা বলা হয়। এবার তখন এটা মন্ত্রী সু বলে ওঠে যে, কিন্তু লুসিয়া, তোমাকে আমি নিজের বাড়িতে বড় করেছি, তুমি এমনটা কেন করছো আমার সাথে? তুমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে চাকরানির মতো, যদি না আমি তোমাকে বাড়িতে রাখতাম। এবং তখনই লুসিয়া বলে ওঠে যে, কারণ রায়ার জায়গায় তো আমার হওয়ার কথা ছিল। এবং রায়া তখনই বলে যে, লুসিয়া, তোমার মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। তুমি খুবই বুদ্ধিমান ঠিকই, কিন্তু তুমি আসলে কার সন্তান তুমি মনে হয় এখনো জানো না। আমি তোমাকে বলি, আমার বাবা তোমার বাবা নয়। লিং পরিবারকে যখন রাজদণ্ড দেওয়া হয়েছিল, তখন তোমার মা অলরেডি প্রেগনেন্ট ছিল অন্য একজনের বাচ্চা নিয়ে। এবং তোমার মা আমার বাবার কাছে সাহায্য চাইতে এসেছিল। একজন প্রেগনেন্ট মহিলাকে দেখিয়ে আমার বাবা না করতে পারেনি, তাই জন্য আমার বাবা তোমার মাকে আশ্রয় দেয়। তোমার মা ডেলিভারি দিতে গিয়েই মারা যায়, এবং তখন তোমার জন্ম হয়। তুমি এতদিন যে ভুল ধারণাটা নিয়ে বেঁচে এসেছো, সেটা পুরোপুরি ভুল। আমার বাবা সত্যিই তোমার উপর দয়া দেখিয়েছিল, তোমাকে ভালোবেসেছিল, কিন্তু তার প্রতিদান তুমি আমাদের পরিবারকে ধ্বংস করার মধ্যে দিয়ে দিলে। এবার হেলিয়ান তো তখনই নিজেকে বাঁচানোর জন্য বলতে থাকে যে, মহারাজ, এই রাজকুমার রোমানই হচ্ছে আসলে সবচেয়ে বড় শয়তান। ও আসলে আপনার জায়গা নিতে চায়, তাই জন্য ও এরকম শয়তানি করছে, আমাদের নামে মিথ্যে কথা বলছে। এবং মহারাজ তো তখনই বলে ওঠে যে, রাজকুমার রোমান সে শয়তানি কেন করবে? রাজকুমার রোমান কখনোই আমার বিরোধিতা করবে না, কারণ আমি অলরেডি আমার উইল বানিয়ে দিয়েই গেছি। আমি যখন এই শাসন কার্য থেকে সরে যাব, আমার পরবর্তী রাজা হবে রাজকুমার রোমান। এবার মন্ত্রিসভায় বাকিরা তো বলে ওঠে যে, রাজকুমার রোমান, কিন্তু সে তো আপনার ছেলে না, এইভাবে বংশ পরম্পরা বা ব্লাড লাইন তো আমরা নষ্ট করতে পারি না। এবং মহারাজ তখনই বলে যে, ব্লাড লাইন তো নষ্ট হবে না, কারণ রাজকুমার রোমান আমার নিজের ছেলে। যখন রাজকুমার রোমান জন্মেছিল, তখন এই মন্ত্রিসভায় অনেক ধরনের বিপদ ছিল। তখন আমাদের রাজ্যের অবস্থা স্টেবল ছিল না। আমি জানতাম যে রাজকুমারের প্রাণের বিপদ হতে পারে, তাই আমার অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী নিংকে আমি রাজকুমার রোমানের দায়িত্ব দিয়েছিলাম। ছোটবেলা থেকে সে মন্ত্রী নিংয়ের কাছেই বড় হয়েছে, কিন্তু এখন আমি জানি যে আমার রাজ্য স্টেবল হয়ে গেছে, আর কোনো বিপদের ভয় নেই। তাই এখন আমি সকলের সামনে ঘোষণা করে দিতে চাই যে রোমানই আমার ছেলে, এবং সেই হবে আমার পরে এই রাজ্যের রাজা। সঙ্গে সঙ্গে তো লুসিয়ার জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়, কিন্তু তখনই ফ্লয়েড বলতে থাকে যে, লুসিয়াকে দয়া করে মৃত্যুদণ্ড দিও না, ওর শাস্তিটা দরকার হলে আমাকে দাও। যতই হোক, ও একবার আমার প্রাণ বাঁচিয়েছে, আমি নিজের প্রাণ দিয়ে সেটা চুকাতে চাই। রায়া তখনই বলে যে, ফ্লয়েড, ও তোমার প্রাণ বাঁচিয়েছে? কবে বাঁচালো বলো তো? ফ্লয়েড বলে যে, কেন, ছোটবেলায় একবার আমাকে সাপে কামড়েছিল, তখনই ও আমার প্রাণ বাঁচিয়েছিল। এবং রায়া তখনই বলে যে, ও, তাই জন্যে তুমি এতদিন ধরে ওর এত বাজে কাজে সাথ দিয়েছো, তাই না? তাহলে তোমাকে বলি, শোনো, লুসিয়া তোমাকে মিথ্যে কথা বলেছে। ও কোনোদিনই তোমার প্রাণ বাঁচায়নি, তোমার প্রাণ বাঁচিয়েছিলাম আমি। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে লুসিয়া এবং রায়া একদিন ছোটবেলায় বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সেখানেই তারা ছোট্ট ফ্লয়েডকে দেখতে পায়, তার হাতে সাপ কামড়েছিল। এবার লুসিয়া তো তাকে দেখেই বলে যে, ম্যাগো, এ তো মরেই গেছে, এর হাতে মুখ দিয়ে আমি কখনোই বিষ টেনে বার করতে পারবো না। কিন্তু রায়া তখন ফ্লয়েডকে সাহায্য করেছিল, এবং ফ্লয়েড বেঁচে উঠেছিল। তো বড় হওয়ার পর লুসিয়া সর্বদাই ফ্লয়েডকে মিথ্যে কথা বলে গেছে। এবার এই কথা জানতে পেরে ফ্লয়েডের তো মাথা খারাপ হয়ে যায় যে, তোমার জন্য আমি রাজকুমারীকে বিয়ে করতে পারলাম না, আমার জীবন ধ্বংস হয়ে গেল, তুমি এমনটা কেন করলে? লুসিয়া বলে ওঠে যে, তুমি বা আমার কথা কেন শুনলে, কারণ তুমি একটা গাধা। এবং তখনই তো ফ্লয়েড একটি ছুরি বার করে লুসিয়াকে সেখানেই মেরে দেয়, এবং লুসিয়া তখনই একটি হাতিয়ার বার করে ফ্লয়েডকেও সেখানে মেরে দেয়, এবং তারা দুজনেই একে অপরকে হত্যা করে সেখানে মারা যায়। এবার এই ড্রামার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে রায়া এবং রোমানের বিয়ে হয়, এবং এতদিন তারা যে দিনটার অপেক্ষা করছিল সেই দিনটা শেষ অবধি আসে, এবং আমরা বুঝতে পারি যে রায়া তো নিজের ভবিষ্যৎ বদলাতে সক্ষম হয়েছে। এবার সে তার সেই জাদুই আয়নার কাছে যায়, যেটা কিনা ভেঙে গেছিল। রায়া বলে যে, শেষ অবধি আমি কি ভবিষ্যৎ বদলাতে পেরেছি, তাই জন্যই কি আয়নাটা ভেঙে গেছে? এবং আয়নাটি তখন আবার নিজে থেকেই জোড়া লেগে যায়,
অর্থাৎ রায়ার ভাঙা কপাল আবারও জুড়ে যায় এবং এই আয়নাটা এখন একদম নর্মাল আয়না হয়ে গেছিল। আমরা দেখতে পাই যে কিছু বছর পর তাদের একটা কিউট বেবিও হয় এবং তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে এবং এখানেই আমাদের এই ইন্টারেস্টিং ড্রামাটা শেষ হয়। তো তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের কাছে যদি এরকম একটা জাদুই মিরর থাকতো তাহলে তোমরা সবার আগে ভবিষ্যতে কি দেখতে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যাওয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমরা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা এখনই অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।